আরু ম্যাম, আজকে আপনাকে দেখে মনে হচ্ছে বেশ ফ্রেশ লাগছে। ওমা, তাই নাকি? আমাকে ফ্রেশ লাগছে? আপনি আবার এসবও খেয়াল করেন নাকি? খেয়াল না করে উপায় আছে? আপনার হাসি পুরো অফিস উজ্জ্বল করে দেয়। উফ, অফিসে এমন অপ্রয়োজনীয় কথা না বলাই ভালো। আচ্ছা, তাহলে আজ থেকে নীরব সন্ন্যাসী হয়ে যাব। থাক, আপনাকে সন্ন্যাসী হতে হবে না। অফিসের শুরুতে তাদের সম্পর্ক ছিল একেবারেই আনুষ্ঠানিক, কিন্তু সময় যতই যাচ্ছিল খুনসুটি আর মুচকি হাসিতে ধীরে ধীরে ভিন্ন এক সেতু তৈরি হচ্ছিল। দুপুরে ক্যান্টিনে বসে সানভি বারবার চোরা চোখে তাকাতো আরও সেই দিকে। বন্ধুরা ঠাট্টা করলেও সে চুপ থাকতো। আরও সেও খেয়াল করতো কিন্তু কিছু বলতো না। তাদের চোখের ভাষাই যেন আস্তে আস্তে কথা বলা শুরু করেছিল। দোস্ত, তুই না সবসময় ম্যাডামের টেবিলের দিকে তাকাস? হুম, খাইতে খাইতে প্রেম ঝরায়। আরে আরে, তোমাদের মাথায় শুধু দুষ্টুমি। অফিসে মালিকের দিকে তাকানো দোষ নাকি? মালিক না, মনের মানুষ। চুপ কর বেটা, বেশি চালাকি করলে শাস্তি হবে। উফ, ছেলেটা না সব সময় তাকায়। মানে, তুইও খেয়াল করিস? তাহলে তো প্রেম জমছে। চুপ কর, অযথা কথা বলিস না। সেদিন সন্ধ্যায় অফিস ছুটি হলে বাইরে ঝুম বৃষ্টি শুরু হলো। সবার হাতে ছাতা থাকলেও আরুষি ভুলে গিয়েছিল। বৃষ্টির ধারা দেখে সে একটু অস্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই সানভি এগিয়ে এলো। ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজবেন? ঠান্ডা লাগলে কিন্তু অফিস মিস করতে হবে। ছাতা আনিনি আজ। তাহলে এইবার আমার সাথে ভাগাভাগি করে নিতে হবে। এইভাবে মানে ঠিক আছে। ভয় নেই, আমি খুব ভদ্রলোক। ভদ্রলোক হলে এতবার চোখে চোখ পড়তো কেন? সেটা ভাগ্যের দোষ। ছাতার নিচে পাশাপাশি হাঁটার সময় হঠাৎ একটা ঝাপটা হাওয়ায় ছাতা দুলে গেল। সানভি স্বাভাবিকভাবেই আরুষের হাত ধরে ফেলল। মুহূর্তের জন্য দুজনেই থমকে দাঁড়ালো। চোখে চোখ পড়তেই মনে হলো পৃথিবী থেমে গেছে। হাত ছাড়ুন, কেউ দেখে ফেলবে। ঠিক আছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য ধরে রাখতে চেয়েছিলাম। আপনি অসভ্য হয়ে যাচ্ছেন। অসভ্য হলে আপনার চোখ এত সুন্দর লাগতো না। আপনি একদিন আমাকে পাগল করে ফেলবেন। এভাবেই তাদের কথোপকথন দিনে দিনে রঙিন হতে থাকলো। কখনো চুপচাপ তাকানো, কখনো ছোট্ট নোট দিয়ে সারপ্রাইজ, কখনো ফুল এনে ডেস্কে রেখে যাওয়া। আরুষি বাইরে থেকে কড়া দেখালেও ভিতরে ভিতরে সানভীর এই সরল ভালোবাসে গলে যাচ্ছিল। ম্যাম, আজকে আপনার জন্য সারপ্রাইজ। এ কি, অফিসে এসব দেওয়া যায় নাকি? অফিসে তো যাই না, তাই গোপনে দিলাম। একদিন ধরা খেয়ে যাবেন। ধরা খেলেও কোনো আফসোস থাকবে না। রাতে বাসায় ফিরে আরুষি যখন বারান্দায় দাঁড়িয়ে সানভীর পাঠানো মেসেজ পড়তো, তখন তার ঠোঁটে অজান্তেই হাসি লেগে যেত। আজকে চাঁদের আলো দেখেছেন? মনে হচ্ছে আপনার মতো হাসছে। আপনি না একদিন আমাকে হাসাতে হাসাতে কাঁদিয়ে ফেলবেন। কাঁদলেও যদি আমি আপনার চোখ মুছতে পারি তাতেই শান্তি। বেয়াদব, ঘুমাতে দেন। শুভরাত্রি আরু। সেদিনই প্রথমবার আরুষি মনে মনে স্বীকার করলো, এই ছেলেটা হয়তো আলাদা। তার প্রতিটি দুষ্টুমি, আদর, খেয়ালি কথা সবই ধীরে ধীরে তাকে নিজের করে নিচ্ছে। যদিও সম্পর্কটা তখনও সিক্রেট, তবু তাদের চোখের ভাষা বলে দিচ্ছিল শুরু হয়ে গেছে এক নতুন অধ্যায়। আজকে সবাই কোথায় গেল? এত চুপচাপ কেন? সবাই মিটিং রুমে গেছে, আমি ভেবেছিলাম আপনিও সেখানে। ও, আমি তো মেল পাইনি। তাহলে আপনি আমার সঙ্গেই আটকে গেলেন? আটকে গেলাম মানে? মানে পুরো অফিস এখন খালি, একমাত্র আমি আর আপনি। আপনাকে কেউ যদি এভাবে শোনে বিপদে পড়বেন। ঝুঁকি না নিলে লাভ কোথায় ম্যাম? খালি অফিসে সেই মুহূর্তে অদ্ভুত নীরবতা নেমে এলো। জানালা দিয়ে আসা রোদ আর এয়ার কন্ডিশনের ঠান্ডা হাওয়ায় এক ধরনের মিষ্টি অস্বস্তি তৈরি হলো। সানভি মজা করে আরুষির ডেস্কে গিয়ে বসে পড়ল। এইভাবে বসা যায় নাকি? এটা আমার টেবিল। আজকে এটা আমাদের টেবিল। সানভি, আপনি সীমা ছাড়াচ্ছেন। সীমা মানেই তো বাধা, আর প্রেম বাধা মানে না। কে বলল এখানে প্রেম আছে? আপনার চোখ বলছে। আরুষি মুখ ফিরিয়ে নিলেও মনে মনে তার বুক কেঁপে উঠল। কথার ভেতর লুকানো সত্যিটা অস্বীকার করার উপায় ছিল না। প্লিজ, এইসব অফিসে বলবেন না। আচ্ছা, অফিসে নয় তাহলে বাইরে বলবো। বাইরে? আজ সন্ধ্যায় একটু সময় দেবেন? কফি খেতে চাই আপনার সাথে। আমি জানি না। চেষ্টা করলে সব হয় ম্যাম। সেই সন্ধ্যায় সত্যিই তারা দেখা করল।
অফিস শেষে সানভি আগে থেকেই এক কোণে দাঁড়িয়েছিল। আরুষি আসতেই সে দরজা খুলে ভদ্রভাবে এগিয়ে দিল। ভাবছিলাম আপনি হয়তো আসবেন না। আমিও ভেবেছিলাম আসবো না, কিন্তু এলাম। তাহলে আজকের দিনটা বিশেষ? অত বিশেষ কিছু না, সাধারণ একটা কফি ডেট। সাধারণের ভেতরেই তো অসাধারণ লুকিয়ে থাকে। কফি শপে বসে দুজনের মধ্যে শুরু হলো অনর্গল আলাপ। কাজের কথা থেকে শুরু করে শখ, ছোটবেলার স্মৃতি সব নিয়ে তারা কথা বলল। ধীরে ধীরে দূরত্ব কমে আসতে থাকলো। জানেন, আমি ছোটবেলায় পুতুল সাজিয়ে অফিস অফিস খেলতাম। ভাবতাম একদিন নিজের একটা অফিস হবে। আর এখন? এখন সত্যিই নিজের অফিস আছে, কিন্তু মনে হয় কেউ একজন দরকার পাশে। আমি তো আছি। আপনাকে বলিনি। কিন্তু আপনার ইঙ্গিত তো সেদিকেই। আপনি না খুব বেয়াদব। বেয়াদব হলে আপনি আমার সাথে বসতেন? আলাপের মাঝে হঠাৎ বিদ্যুৎ চলে গেল কফি শপে। মোমবাতির আলোয় তাদের মুখ ভেসে উঠল। পরিবেশটা হঠাৎ রোমান্টিক হয়ে উঠল। জানেন, এই আলোয় আপনাকে আরো সুন্দর লাগছে। আপনি সব সময় অতিরিক্ত বলেন। এটা বাড়াবাড়ি না, সত্যি। জানি না কেন আপনার কথা শুনলে বিশ্বাস করতে ইচ্ছে করে। কারণ আমি মিথ্যে বলি না। সেই রাতের কফি শপের মুহূর্ত দুজনের মনে স্থায়ী ছাপ ফেলল। পরদিন অফিসে দেখা হওয়ার সময় তাদের চোখে এক অদ্ভুত সমঝোতা তৈরি হলো। দোষ, কালকে কোথায় গেলি? এক গোপন মিশনে। বুঝছি, মিশন আরু। তোমরা না অযথা কথা বলো সব সময়। কিন্তু সত্যি সত্যি তোমাদের মাঝে কিছু আছে? চুপ করো, কাজে মন দাও। যতই লুকানোর চেষ্টা করুক, চারপাশের মানুষ বুঝে যাচ্ছিল তাদের সম্পর্কের পরিবর্তন। কিন্তু দুজনেই চুপচাপ নিজেদের মধ্যে গোপন এক পৃথিবী বানিয়ে ফেলেছিল। এই গল্পে নায়ক সানভি রহমান, বয়স 27, সদ্য অফিসে জয়েন করা এক তরুণ। দুষ্টুমি আর মিষ্টি হাসি তার পরিচয়। নায়িকা আরুষি আহমেদ, বয়স 25, অফিসের সবার প্রিয় সিনিয়র, কিন্তু ভেতরে একাকী মনের মানুষ। বন্ধুদের মধ্যে আছে সোহেল, সবসময় ঠাট্টাবাজ। আরিফ, শান্ত স্বভাব। আর মেয়ে বন্ধু সুমি, সব জানে কিন্তু মুখে বলে না। বাড়িতে সানভীর বাবা মা শাহিন খন্দকার, কঠোর স্বভাবের, আর মা রুহানা বেগম, অত্যন্ত মায়াবতী। আরুষির বাবা মা জুয়েল হোসেন, আরুষির কোম্পানির মালিক। আরুষির মা সুমনা আক্তার, ভদ্র কিন্তু মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এখন তাদের গল্প এগোচ্ছে সে কফি শপ থেকে, যেখানে আলো নিভে গিয়ে চোখে চোখ রেখে কিছু না বলা স্বীকারোক্তি হয়েছিল। ম্যাম, আজকে অনেক ফ্রেশ লাগছে আপনাকে। আবার শুরু করলে? শুরু নয়, আসলে গতকালের কফি শপের মোমবাতির আলোয় আপনার চেহারা মনে পড়ছে। অফিসে এসব কথা না বলাই ভালো। অফিসে বলবো না, কিন্তু মনকে আটকাবো কিভাবে? ওদের টুকটাক আলাপে অন্যরা টের না পেলেও সুমি দূর থেকে তাকিয়ে সব বুঝে নিচ্ছিল। দেখেছিস, আস্তে আস্তে জমে উঠছে। আরে জমবে না কেন? দোস্তটা তো একদম সিরিয়াস হয়ে গেছে। সিরিয়াস হলে ভালোই হবে, অন্তত দুষ্টুমি কমবে। তোমরা কিসের আলোচনা করছো? গোপন মিশন নিয়ে। তোমাদের এসব বাচ্চামি একদম ভালো লাগে না। দিন গড়াতে গড়াতে সানভি আর আরুষির মধ্যে এক অদ্ভুত টান তৈরি হতে লাগলো। অফিস শেষে দুজনেই কখনো বইয়ের দোকানে, কখনো পার্কে গিয়ে বসে কথা বলতো। আপনি জানেন, আমি আপনাকে প্রথম দিনই পছন্দ করেছিলাম। প্রথম দিন? হ্যাঁ, যখন আপনি আমাকে ডেকে বকা দিয়েছিলেন রিপোর্ট দেরি হওয়ার জন্য। বকাও প্রেম হতে পারে নাকি? হতে পারে, যদি বকা দেওয়া মানুষটা এত সুন্দর হয়। এসব না বলাই ভালো। ঠিক তখনই ফোন বেজে উঠল। আরুষির মা সুমনা কল দিয়েছে। হ্যালো আম্মু। হ্যাঁ, অফিস শেষ হলো। ঠিক আছে, আসছি রাতে। আন্টি খোঁজ নিচ্ছিলেন? মায়েরা তো সবসময় চিন্তা করে। একদিন আমাকেও যদি আপনার খোঁজ নিতে দেন। আপনি না থাকবেন না কখনো। এদিকে সানভীর পরিবারেও আলাদা টানাপোড়েন শুরু হলো। এক রাতে ডিনার টেবিলে সানভীর বাবা রফিকুল কথা তুললেন। সানভি, এবার পড়াশোনা শেষ, অফিসও পেয়েছো, এখন বিয়ের কথাও ভাবতে হবে। এত তাড়াহুড়ো কিসের বাবা? ভালো মেয়ে পাওয়া গেলে দেরি করা ঠিক না। আগে ছেলেটাকে নিজের মতো কিছু সময় নিতে দিন। আমি কাউকে পছন্দ করলে বলবো। সেই রাতে সানভি জানালার পাশে বসেছিল। মনে হচ্ছিল সে ইতিমধ্যেই কাউকে পছন্দ করেছে, কিন্তু মুখে বলতে পারছে না। পরদিন অফিসে গিয়ে আবার দেখা। আজকে আপনাকে একটু সিরিয়াস লাগছে। গত রাতে বাবা আমার বিয়ের কথা তুলেছেন। তাই নাকি? কিন্তু
আমি তো মনেই করেছি আমি যাকে চাই তাকেই বিয়ে করব। সবসময় যা চাই তা পাওয়া যায় না। চেষ্টা করলে পাওয়া যায়। আরুষির বুক কেঁপে উঠল। এই ছেলেটা সত্যিই সিরিয়াস হয়ে যাচ্ছে, কিন্তু সে এখনো দ্বিধায়। বয়স, অভিজ্ঞতা আর সমাজের বাধা সবকিছু মাথায় ঘুরছিল তার। ঠিক তক্ষুনি সুমি এসে বলল, ম্যাম, কালকে একটা পার্টি আছে, সবাইকে যেতে হবে। অফিস পার্টি? তাহলে তো আরও মজা হবে। এই পার্টি থেকেই তাদের গল্পে আসল মোড় ঘুরতে শুরু করবে। অফিস পার্টির প্রস্তুতি নিয়ে সবাই ব্যস্ত। আরুষি, আয়ান কোম্পানির বস আর মালিকের মেয়ে নিজ হাতে পুরো আয়োজন তদারকি করছিল। সানভি রহমান অফিসার হলেও আজ অদ্ভুত এক উত্তেজনায় ভরপুর। বন্ধু সোহেল, আরিফ আর মেয়ে বন্ধু সুমি, সোহা, আরশি সবাই একসাথে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। বাইরে থেকে দেখলে কারো মনে হবে না এদের ভিতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক গোপন প্রেম। সানভি ভাই, আজ তো স্যুট পরে একেবারে হিরো হয়ে গেছেন। হিরো হলে নায়িকাও দরকার, তাই না? নায়িকা তো কাছেই দাঁড়িয়ে আছে। তোমরা কি এইসব বাচ্চামি বন্ধ করবে? আরে ম্যাম, মজা করছিলাম। সন্ধ্যা নামতেই লাইট জ্বলে উঠল। পার্টি হল ভরে গেল অতিথি আর অফিসের কর্মীদের ভিড়ে। সবাই মিলে গান, হাসি, নাচ, চারপাশে উৎসবের আবহ। সানভি দূর থেকে দাঁড়িয়ে দেখছিল কিভাবে সবাই আরুষিকে ঘিরে হাসি মুখে গল্প করছে। হঠাৎ তার মনে হলো মেয়েটার শুধু অফিসের বস নয়, একেবারে হৃদয়ের রানী। আরও আজ তোমাকে একেবারে অন্যরকম লাগছে। আবার শুরু করলে? এখানে অনেক মানুষ আছে। মানুষ থাকুক, আমি তো শুধু তোমাকেই দেখি। সানভি, তুমি একদমই সিরিয়াস হতে জানো না। সিরিয়াস হলে তুমি ভয় পেয়ে যাবে। হঠাৎই মিউজিক বাজতে শুরু করলো। সবাইকে নাচার জন্য আমন্ত্রণ জানানো হলো। সোহেল মজা করে সানভির হাত টেনে মঞ্চের দিকে নিয়ে গেল। চলো হিরো, আজকে একটু নাচ হোক। আরে আমি নাচ জানি না। তাতে কি? আরুর হাত ধর, তাতেই হবে। পাগল হয়ে গেল নাকি তোমরা? প্লিজ আমার সাথে একবার। আচ্ছা, তবে একবারই। নরম আলো, সুরেলা গান, চারপাশের হাসি খুশির ভিড়ে সানভি আর আরুষি ধীরে ধীরে হাত ধরে নাচতে লাগলো। চোখে চোখে মিলন হলো, মুখে কোনো শব্দ নেই, শুধু হৃদয়ের ঢেউ বেজে উঠল। সবার সামনে তারা প্রথমবার এমন ঘনিষ্ঠ হলো, অথচ যেন কেউ দেখছেই না। জানো, এই মুহূর্তটা আমি কখনো ভুলবো না। আমিও না, কিন্তু কাউকে জানতে দিও না। জানুক না, আমি তো গর্ব করব। একদম চুপ। পার্টি শেষে সবাই যখন বিদায় নিচ্ছে, তখন বাইরে হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। অফিসের গেটের সামনে সানভি আর আরুষি দুজনেই ছাতা ছাড়া দাঁড়িয়ে। চলো বৃষ্টিতে হাঁটি। তুমি কি পাগল? ঠান্ডা লেগে যাবে। অসুখ হলেও তোমার যত্ন পেতে চাই। ঠিক আছে, কিন্তু দৌড়ে যাব। দুজনেই হালকা ভিজে হাসতে হাসতে রাস্তায় হাঁটলো। চারপাশে ফাঁকা রাস্তা, শুধু জলের শব্দ আর তাদের হাসি। মনে হচ্ছিল পৃথিবীতে তারা দুজন ছাড়া আর কেউ নেই। আরও তুমি জানো, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। সানভি প্লিজ, এসব কথা এখন নয়। আমি সিরিয়াস। একদিন তোমাকে আমার পরিবারে পরিচয় করিয়ে দিব। তোমার সাহস আছে? তোমার জন্য সব কিছু করার সাহস আছে। এই কথার মধ্য দিয়ে দুজনের চোখে অদ্ভুত আস্থা জ্বলে উঠল। যদিও তাদের প্রেম এখনো গোপন, কিন্তু হৃদয় তো আর গোপন থাকতে চায় না। অন্যদিকে আরুষির বাবা জুয়েল অফিস থেকে ফোনে খবর নিলেন। আরুষি, আজ পার্টি কেমন হলো? খুব ভালো, সবাই উপভোগ করেছে। ঠিক আছে, আমি চাই তুমি অফিসের সব কিছু আরও ভালোভাবে সামলাও। ধীরে ধীরে তোমার হাতেই দায়িত্ব দেব। ধন্যবাদ বাবা। জুয়েলের এই কথায় আরুষের ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নিল। কিন্তু সে বুঝতে পারছে সামনে অনেক ঝড় আসবে। পরিবার, সমাজ আর সম্পর্কের বাধা সবকিছু পেরিয়ে এগোতে হবে। তবুও সেই রাতের বৃষ্টি ভেজা হাঁটার স্মৃতি যেন বুকের গভীরে আলো হয়ে রইল। আরও আজকে রাতটা মনে রাখো, এটাই আমাদের গল্পের শুরু। শুরু হয়েছে, কিন্তু শেষটা কেমন হবে জানি না। শেষটা হবে সুন্দর, হ্যাপি এন্ডিং, বিশ্বাস রাখো। আরও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। হঠাৎ নিজের অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। আর এভাবেই তাদের গোপন প্রেম ধীরে ধীরে ডানা মেলতে শুরু করলো। সকালটা ছিল একেবারেই অন্যরকম। অফিসে ঢুকে আরুষি টেবিলের উপর একটা খাম দেখতে পেল। ভিতরে লাল গোলাপ আর এক টুকরো ছোট চিঠি। আরুষি খামটা খুলে পড়ল। চোখে হাসি ফুটে উঠল, ঠোঁটের কোণে অদ্ভুত কাঁপন। এ আবার কি? চিঠিতে লেখা, একটা হাসি দিয়েই যদি পুরো অফিস উজ্জ্বল হয়, তবে একদিন পুরো পৃথিবী
আলোকিত করবেন আপনি। ঠিক তক্ষুনি পিছন থেকে সানভি এসে দাঁড়ালো। কি হলো ম্যাম, আজকে সকাল সকাল এত হাসির কারণ কি? আরুষি তাড়াতাড়ি খামটা আড়াল করতে চাইলেও ততক্ষণে সানভির চোখ পড়ে গেছে। কিছু না। ও, কেউ গোলাপ দিয়েছে নাকি? আপনি কি ভেবেছেন আমি বুঝি না? কি যে বলেন, আমি তো শুধু কফি ছাড়া কিছুই দেই না। আপনার মুখে মিথ্যা মানায় না। দুজনের কথোপকথন দেখে পাশের টেবিলে বসা সুমি হালকা হেসে ফেলল। মনে মনে ভাবল, আহারে, এরা ভাবে বাকি সবাই অন্ধ। লাঞ্চ ব্রেকের সময় সোহেল আর আরিফ সানভিকে জড়িয়ে ধরল। দোস্ত, আজকে আবার কার টেবিলে গোলাপ রাখলি? হ্যাঁ রে, পুরো অফিসে গন্ধ ছড়াচ্ছে প্রেমের। তোমরা একেবারেই ভুল করছো। আমি শুধু একজনকে খুশি করতে চেয়েছি। আর সেই একজন তো আমাদের চেনাই। হাসাহাসির মধ্য দিয়ে আবার চোখে চোখ পড়ল সানভি আর আরুষির। কিছু না বলেও কত কথা বলা যায় তা তাদের দুজনের দৃষ্টি প্রমাণ করছিল। অফিস শেষে লিফটের সামনে দাঁড়িয়েছিল আরুষি। সানভিও এসে পাশে দাঁড়ালো। আজকে একটু সময় হবে? কিসের জন্য? শহরে ফুলের মেলা হচ্ছে, ভাবলাম একসাথে যাওয়া যায়। অফিসের বাইরে কারোর সাথে এইভাবে বেরোনো ঠিক নয়। তাহলে বন্ধু হিসেবে যান। বন্ধু? হ্যাঁ, প্রেম তো বন্ধুত্ব থেকে শুরু হয়। প্রথমে একটু অনীহা দেখালেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল আরুষি। সেদিন সন্ধ্যায় তারা দুজন একসাথে হাজির হলো ফুলের মেলায়। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে সানভি জিজ্ঞেস করলো, কোন ফুলটা সবচেয়ে পছন্দ আপনার? সাদা লিলি, শান্ত, নির্মল। আপনার মতো। আবার শুরু হলো আপনার মিষ্টি কথা। এমন সময় হালকা বাতাস বইতে শুরু করলো। কয়েকটা ফুল উড়ে এসে আটকে গেল আরুষির চুলে। সানভি আলতো করে হাত বাড়িয়ে ফুল সরিয়ে দিল। হাতের স্পর্শে দুজনের বুক কেঁপে উঠল। জানেন, এই মুহূর্তটা আমি কখনো ভুলবো না। আপনি না এইভাবে বললে আমি কিছু বলতে পারি না। সামনে একদিন আমি বলবো আমি আপনাকে ভালোবাসি। দয়া করে এইসব কথা জনসম্মুখে বলবেন না। চারপাশে কোলাহল থাকলেও তাদের ছোট্ট দুনিয়াটা যেন আলাদা হয়ে গিয়েছিল। চোখের ভাষা, বাতাসে সুর আর ফুলের গন্ধে প্রেম নিঃশব্দে রং ছড়াতে শুরু করলো। রাতে বাসায় ফিরে আরুষি বারান্দায় দাঁড়িয়ে ফোন হাতে নিল। তখন একটা মেসেজ এলো। সানভি লিখেছে, আজ আপনাকে লিলি ফুলের মতো লাগছিল, শান্ত নির্মল, অথচ মন কাঁপানো। আরুষি উত্তর দিল, আপনি সবসময় কি এইভাবেই বাড়াবাড়ি করেন? না, সত্যি বলছি। সত্যি জানলেও কাউকে বলবেন না। কাউকে না, শুধু আপনাকে বলবো, প্রতিদিন, প্রতি মুহূর্তে। ফোনটা হাতে নিয়ে আরুষি চুপ করে দাঁড়িয়ে রইল। হৃদয়ের ভেতর চাপা হাসি, চাপা ভয়, সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি। অন্যদিকে সানভির বাসায় অন্যরকম চাপা ঝড়। বাবা আবার বিয়ের প্রসঙ্গ তুললেন। শাহিন সাহেব, সানভির বাবা, ও রুহানা বেগম, সানভির মা। সানভি, সময় নষ্ট করার কিছু নেই, আমি তোমার জন্য ভালো প্রস্তাব এনেছি। বাবা, আমি ইতিমধ্যে একজনকে পছন্দ করেছি। কে সে? এখনই বলা যাবে না। অফিসের কারোর সাথে না তো? চুপ করে গেল। মনে রেখো, কাজ আর সম্পর্ক গুলিয়ে ফেললে বিপদে পড়বে। কিন্তু হৃদয়কে কিভাবে আলাদা রাখবো বাবা? সেই রাতটা জানালার পাশে দাঁড়িয়ে কাটালো সানভি। মনে হচ্ছিল তার স্বপ্নের পথে দাঁড়িয়ে আছে পরিবার, সমাজ আর নিয়মের দেয়াল। পরদিন অফিসে ঢুকিয়ে আরুষি লক্ষ্য করলো সানভি অদ্ভুত চুপচাপ। কি হলো, এত চুপ কেন? কাল রাতে বাবা আবার বিয়ের প্রসঙ্গ তুললেন। তারপর? আমি বলেছি আমি কাউকে পছন্দ করি। সবকিছু এত সহজ নয়। কঠিন হলেও আমি লড়বো। আরুষির বুক কেঁপে উঠল। সে জানতো এই লড়াই সহজ নয়, কিন্তু চোখের গভীরে যে দৃঢ়তা দেখল তা তার মনের গোপন ভয়কেও কাঁপিয়ে দিল। বিকেলে আবারও শুরু হলো বন্ধুদের হাসি ঠাট্টা। দোস্ত, কাল মেলায় তোদের দুজনকে দেখেছি। কই তুই ছিলি? না থাকলেও বুঝতে পারি। হ্যাঁ, আমাদের কাছ থেকে এসব লুকোনো যায় না। তোমরা না একেবারে সীমা ছাড়িয়ে যাচ্ছ। সতীটা ঢেকে রাখা যায় না। সবাই যতই মজা করুক, সানভি আর আরুষির চোখে চোখ পড়তেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সেদিন অফিস থেকে বেরোতেই আবার বৃষ্টি শুরু হলো। সবাই তাড়াহুড়ো করে ছুটে গেল, কিন্তু দুজন দাঁড়িয়ে রইল গেটের সামনে। মনে আছে প্রথম দিনও এভাবেই ছাতার নিচে হাঁটছিলাম আমরা? মনে আছে, তখনই বুঝেছিলাম আপনি একদিন আমায় ঝামেলায় ফেলবেন। ঝামেলা নয়, আমি চাই আপনার জীবনে আলো হই। আলো যতই থাকুক, ছায়া তো থাকবেই।
আমি আপনার ছায়াকেও ভালোবাসবো। বৃষ্টির জল চারপাশ ভিজিয়ে দিলেও তাদের ভেতর জ্বলে উঠল নতুন আলো। এই প্রেম আর বেশি দিন গোপন রাখা যাবে না। আজকে আপনাকে একদম ভিন্ন লাগছে। আরও অফিসের আলোয় আপনার হাসি যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। তুমি না একদিন আমার প্রশংসায় আমাকে বিরক্ত করে ফেলবে। বিরক্ত নয়, আমি চাই আপনাকে প্রতিদিন নতুনভাবে দেখতে, যেন মনে হয় প্রথমবার দেখছি। তোমার কথার ভেতরে কি যে থাকে আমি নিজেও বুঝতে পারি না। ভেতরে থাকে শুধু আপনি। অফিসে দাঁড়িয়ে এইসব বললে যদি কেউ শুনে ফেলে, ভাবো তো কেমন লাগবে। তখন বলবো হ্যাঁ, আমি আমার বসকে ভালোবাসি। তুমি একদমই সিরিয়াস না। সিরিয়াস বলেই তো সাহস পাচ্ছি। সাহস পাওয়া আর সেটা সামলানো দুটো এক নয়। তাহলে তুমি সামলাতে দাও আমাকেই। তুমি জানো তো এই সম্পর্কটা সহজ হবে না। জানি, কিন্তু কঠিন জিনিসই তো সত্যি টিকে থাকে। কখনো কখনো তোমাকে বিশ্বাস করতে ইচ্ছে করে, আবার ভয়ও পাই। ভয় কিসের? আমি তো আছি পাশে। আচ্ছা, আজ কাজের পরে একটু হাঁটতে যাবা? এটাকে আমি ডেট বলবো? সব কিছুর নাম ডেট দিতে হবে নাকি? তাহলে নাম না দেই, শুধু সময় কাটাই। হ্যাঁ, সময় কাটানোই তো আসল। সন্ধ্যা নেমে এলো। অফিস শেষ হলে দুজনেই বাইরে বের হলো। চারপাশে লাইট জ্বলছে, শহরের ব্যস্ততা ধীরে ধীরে কমছে। জানো, আমি এই শহরকে অনেক দিন ধরে দেখি, কিন্তু তোমার সাথে হাঁটার সময় মনে হয় শহরটাই নতুন। তোমার এই অতিরিক্ত রোমান্টিক কথা শুনে মানুষ হাসবে। হাসুক, আমি তো শুধু তোমার মুখের হাসিটাই দেখতে চাই। তুমি জানো না, অনেক দিন পর আমার এমন হালকা লাগছে। আমি যদি তোমাকে হালকা রাখতে পারি তবে এটাই আমার কাজ। কাজ? তুমি কি প্রেমকেও কাজ ভেবেছো? প্রেমও এক ধরনের কাজ। হৃদয়কে খুশি রাখা তো দায়িত্বই। তুমি না একদিন আমাকে সত্যিই পাগল করে ফেলবে। সেই অপেক্ষাতেই তো আছি। পথের ধারে একটা ছোট্ট কফি শপ। দুজন ভেতরে ঢুকলো। আলো ঝলমলে পরিবেশ, কিন্তু তাদের জন্য যেন পুরো দুনিয়া চুপ হয়ে গেল। এখানে আসা আমার পছন্দ, শান্ত নিরিবিলি। আর আমারও পছন্দ, কারণ তুমি পাশে আছো। তোমার এত মিষ্টি কথা শোনার অভ্যেস আমার নেই। তবে অভ্যাস করতে হবে। আমি ছাড়বো না। তুমি যদি সত্যি ছাড়তে না চাও তবে প্রমাণ দিতে হবে। প্রমাণ? হ্যাঁ, কথার চেয়ে কাজের দাম বেশি। আচ্ছা, তাহলে অপেক্ষা করো। আমি একদিন এমন কিছু করব যা দেখে তুমি বিশ্বাস করতে বাধ্য হবে। ভয় হচ্ছে। ভয় পেও না, আমি তোমাকে কখনো আঘাত করব না। আমি জীবনে অনেকবার আঘাত পেয়েছি, তাই সহজে বিশ্বাস করতে পারি না। তাহলে আমাকে সময় দাও, আমি তোমার সব ভয় মুছে দেব। তুমি জানো না আমি কতটা দুর্বল ভেতরে ভেতরে। আমি জানি, আর সেই দুর্বলতাকেই আমি শক্তিতে বদলে দেব। তুমি খুব সহজেই কথা বলো। কারণ আমার জন্য এটা কঠিন না, তোমার জন্য সব কিছু সহজ। রাত বাড়তে লাগলো। বাইরে বৃষ্টি নামলো হালকা। কফি শপের জানালায় বৃষ্টির ফোঁটা জমে উঠল। ছোটবেলায় আমি বৃষ্টিতে খেলতে খুব ভালোবাসতাম। এখনো ভালোবাসো? হয়তো, তবে ভিজতে ভয় লাগে। ভয় থাকলে আমি তো আছি, ভিজে গেলেও কি আর করব। তোমার সাহস দেখে আমি অবাক হই। সাহস আছে তোমার কারণে। জানো, আমার বাবা চায় আমি শুধু অফিস সামলাই, সম্পর্ক বা ব্যক্তিগত কিছুতে যেন না জড়াই। তাহলে তুমি বাবার কথা শুনবে নাকি নিজের? আমি জানি না। আমি চাই তুমি নিজের মনের কথা শুনো। যদি সেই মন তোমার দিকে ঝুঁকে যায়? তাহলে আমি পৃথিবীর ভাগ্যবান মানুষ হব। কেন যেন তোমার কথা শুনে কাঁদতে ইচ্ছে করছে। কেঁদে ফেলো, আমি আছি। তুমি না একদিন আমাকে ভেঙে দিয়ে গড়ে তুলবে। আমি শুধু গড়ার স্বপ্ন দেখি, ভাঙার না। কফি শপ থেকে বের হওয়ার সময় বৃষ্টি তখনও ঝরছে। ছাতা ছিল না কারো কাছে। আমরা কিভাবে ফিরবো? যেমন গতবার ফিরেছিলাম একই ছাতার নিচে। কিন্তু আজ তো ছাতাই নেই। তাহলে আকাশই আমাদের ছাতা। তুমি একেবারেই পাগল। হ্যাঁ, তোমার প্রেমে পাগল। মানুষ যদি দেখে আমরা ভিজে যাচ্ছি, তখন বলবো আমরা প্রেমে ভিজছি। তোমার মুখ থেকে এমন কথা শুনলে মনে হয় পৃথিবীটা থেমে গেছে। পৃথিবী থামুক, আমি চাই শুধু তুমি আমার পাশে থাকো। যদি কখনো আমি দূরে সরে যাই? আমি তোমাকে খুঁজে আনবো। তুমি জানো না আমি ভেতরে ভেতরে কতটা লড়াই করি। আমি তোমার লড়াইয়ের সঙ্গী হব, একা হতে দেব না। হয়তো এটাই আমার সবচেয়ে বড় প্রার্থনা ছিল, কেউ পাশে থাকুক। তাহলে প্রার্থনা পূর্ণ হয়েছে। তুমি যদি সত্যিই আমার সাথে থাকতে পারো, আমি থাকবো আজীবন। এইভাবে তারা ভিজে ভিজে এগিয়ে চলল। চারপাশে শুধু বৃষ্টির শব্দ, রাস্তায় আলো ঝলমল করছে।
দুজনের হৃদয় একে অপরের দিকে ঝুঁকে গেল আরো গভীরভাবে। আরও জানো, বৃষ্টিতে তোমাকে দেখে আমার মনে হয় এই পৃথিবীতে সব কিছু ভিজে যাক, শুধু তুমি থাকো শুকনো হৃদয়ের আশ্রয় হয়ে। তুমি কি বুঝতে পারো না আমার ভেতরে কত ভয় নিয়ে বাঁচি? ভয়কে ভিজিয়ে দাও এই বৃষ্টিতে, আমি আছি তো তোমার পাশে। ভেজা চুল মুখের উপর এসে পড়েছিল আরুর। সানভি হাত বাড়িয়ে আলতো করে সরিয়ে দিল। তার চোখে সেই মুহূর্তে কেবল একটাই প্রতিজ্ঞা, এই মেয়েটাকে সে কখনো একা হতে দেবে না। তোমার ছোঁয়া আমাকে অদ্ভুত শান্তি দেয়। শান্তি নয়, ভালোবাসা। সানভি, যদি এই সম্পর্ক ধরা পড়ে, যদি সবাই জেনে যায়? তবে জানুক, আমি তো গর্ব করব, লুকাবো না। তুমি জানো না আমার বাবা খুব কঠিন মানুষ। তিনি চান আমি শুধু কোম্পানিকে নিয়ে ভাবি। একদিন আমি প্রমাণ করব যে আমি শুধু তোমাকে ভালোবাসতে নয়, তোমার বাবার বিশ্বাস জেতার মতো মানুষও। সেই মুহূর্তে সানভির চোখের আত্মবিশ্বাস দেখে আরুর মন কেঁপে উঠল। তবু কিছু প্রশ্ন থেকে গেল ভেতরে। যদি সত্যিই প্রমাণ করতে পারো তবে হয়তো আমি ভয়হীন হতে পারবো। আমি প্রমাণ করবই, তবে ততদিন তুমি শুধু আমার পাশে থেকো। রাস্তার পাশে হঠাৎ এক ফুল বিক্রেতা দাঁড়িয়েছিল। সানভি ভিজে ভিজে দাঁড়িয়ে সেখান থেকে একটা লাল গোলাপ কিনলো। এটা তোমার জন্য। বৃষ্টিতে গোলাপ দিচ্ছ? প্রেমে ফুল শুকায় না, বরং নতুন করে ফোটে। তুমি না একদিন আমাকে একদম শিশুর মতো করে ফেলবে। শিশুর মতোই রাখবো আদরে। তারা হাঁটতে হাঁটতে একটা পার্কে ঢুকলো। চারপাশ ভিজে, তবু বাতাসে এক ধরনের জাদু ছিল। দেখেছো চারদিকে কি সুন্দর? হ্যাঁ, খুব সুন্দর, তবে তোমার মতো নয়। এইসব কথা শুনে আমি পালিয়ে যাব। পালাতে চাইলে হাত ছাড়তে হবে। ছাড়বো না। তুমি না থাকলে আমি পড়ে যেতাম। আমি আছি বলি তো তুমি কখনো পড়বে না। হঠাৎ একটা দমকা বাতাস এলো। আরও ভারসাম্য হারিয়ে হোঁচট খেতে যাচ্ছিল। সানভি তৎক্ষণাৎ তাকে ধরে ফেলল। দুজনের চোখ একে অপরের দিকে আটকে রইল। সেই চোখে ছিল ভালোবাসার প্রতিশ্রুতি। সানভি, আজ আমার মনে হচ্ছে এই পৃথিবীটা শুধু আমাদের জন্য। কারণ আমরা একে অপরের পৃথিবী হয়ে গেছি। রাত তখন ঘন হয়ে এসেছে। পার্কে লাইট জ্বলছে। তারা বেঞ্চে বসে গেল। ভেজা পোশাক, কিন্তু হৃদয়ে আগুনের মতো উষ্ণতা। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? তুমি কি কোনো দিন ভেবেছো আমাদের ভবিষ্যৎ কেমন হবে? মাঝে মাঝে ভেবেছি। কি ভেবেছো বলো? একসাথে একটা ছোট্ট বাসা, তোমার আর আমার জন্য। আমি তো ভেবেছিলাম তুমি শুধু অফিস নিয়ে ব্যস্ত। অফিস আছে, কিন্তু হৃদয়ের কোণেও তো তুমি আছো। আমাদের সন্তান হলে তুমি কি নাম রাখবে? সন্তান? তুমি তো একেবারে ভবিষ্যতে চলে গেলে। প্রেমে ভবিষ্যৎ দেখা মানেই স্বপ্ন দেখা। মেয়ের নাম হলে আয়েশা। আর ছেলের? সাফওয়ান। তবে ঠিক হলো। এইসব কথা বলতে বলতে সময় কেটে যাচ্ছিল। রাত প্রায় মাঝরাত ছুঁই ছুঁই। সানভি, আমার ঠান্ডা লাগছে। এসো, আমি আছি। সানভি তাকে জড়িয়ে ধরল। আরও মাথা রাখলো তার কাঁধে। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু ভেজা মাটির গন্ধে ভরপুর বাতাস। এইভাবে থাকলে মনে হয় সব ভয় দূর হয়ে গেছে। আমি আছি বলেই। হঠাৎ আরও মুচকি হেসে বলল, জানো, আজ রাতে আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এই ভেজা রাতে? হ্যাঁ, একেবারে আজকের জন্য। আচ্ছা, তুমি চাইলে আমি পৃথিবীর যে কোনো দোকান ঘুরবো। তারা কাছে থাকা একটা আইসক্রিম শপে গেল। মধ্যরাতে দোকান প্রায় ফাঁকা। দুজন দুটো কাপ হাতে নিল। এভাবে খাওয়া আমার প্রথম। আমি চেয়েছিলাম তোমাকে সবকিছুর প্রথম অভিজ্ঞতা দিতে। তবে সাবধান, আমি একদিন এই অভ্যাস ছাড়বো না। আমিও চাই তুমি ছেড়ো না। তারা হাঁটতে হাঁটতে আবার রাস্তায় ফিরল। চারপাশে নীরবতা, শুধু দুজনের হাসি আর কথোপকথন রাতকে ভরিয়ে তুলল। জানো, আজ অনেক দিন পর আমি সত্যিই খুশি। তাহলে প্রতিদিনকে এমনই করব। আমি জানি না ভবিষ্যতে কি আছে, তবে আজকে আমি তোমার। আর আমি তোমার চিরদিনের জন্য। রাত বাড়ল। দুজনের হৃদয় আরো কাছাকাছি এলো। প্রেম তখনও গোপন, তবে তার গভীরতা ছড়িয়ে পড়ছিল প্রতিটি মুহূর্তে। ভবিষ্যতের আভাস মিলছিল তাদের প্রতিটি কথায়। সানভি, তুমি জানো আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত। শুধু রাত বলছো কেন? আমি চাই প্রতিটি সকালও হোক তোমার জন্য সুন্দর। বৃষ্টি ভেজা শহর তখন শান্ত হয়ে এসেছে। রাস্তার বাতিগুলো ভিজে রঙিন আলো ছড়াচ্ছে। দুজনের হাত ঠান্ডা হয়ে আইসক্রিমের কাপ, কিন্তু তাদের হৃদয়ের উষ্ণতায় রাত যেন নতুন প্রাণ পাচ্ছিল। তোমাকে ছাড়া হয়তো আমি এই শহরকে কখনো এত সুন্দর ভাবতাম না।
তাহলে কি বলতে চাইছো আমি তোমার চোখে শহরকে রঙিন করেছি? না, তুমি তো আমার জীবনের সবচেয়ে রঙিন অধ্যায়। কথা বলতে বলতে তারা ধীরে ধীরে সানভির গাড়ির দিকে ফিরছিল। হঠাৎ সানভি থেমে গেল। আরু, তুমি কি সত্যি বিশ্বাস করো আমরা একসাথে থাকতে পারবো? এই প্রশ্ন হঠাৎ করলে কেন? জানো, তুমি অফিসের মালিক, চারদিকে শত লোক কথা বলবে, তারা হয়তো বলবে আমি ফাঁসিয়ে তোমাকে কাছে এনেছি। লোকের কথায় আমাদের কি আসে যায়? আমার কাছে তুমি শুধু সানভি, আমার ভালোবাসা, কর্মচারী নয়। সানভি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার চোখে ভেসে উঠল অতীতের স্মৃতি, কঠিন লড়াই, একা পথ চলা, জীবন গড়তে গিয়ে কত মানুষের তির্যক দৃষ্টি সহ্য করা। আর আজ সেই সব কিছুর মাঝে এক টুকরো আলো হয়ে এসেছে আরু। আমি শুধু ভয় পাই কোনো একদিন তুমি আমাকে ভুল বুঝে ফেলো। অসম্ভব। যতদিন শ্বাস নেব তোমাকে ভুল বুঝবো না। তাদের মাঝে অদ্ভুত নীরবতা নেমে এলো। বাতাসে ভাসতে লাগলো ভেজা মাটির গন্ধ। তারপর দুজনেই গাড়িতে উঠল। গাড়ি ছুটে চলল শহরের ফাঁকা রাস্তায়। জানালার বাইরে ল্যাম্পপোস্টগুলো একে একে পিছিয়ে যাচ্ছিল। ভেতরে দুজনের হৃদয়ের দূরত্ব ক্রমশ কমছিল। জানো, আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সব নিয়ম ভেঙে তোমাকে বেছে নিয়েছি। তাহলে বলো, অনুতাপ হচ্ছে? যদি অনুতাপ হতো তবে তোমার হাত এত শক্ত করে ধরতাম না। তুমি মাঝে মাঝে খুব কাব্যিক হয়ে যাও। প্রেম মানুষকে কবি বানায়। গাড়ি থামলো এক নির্জন ব্রিজে। শরীর নদীর উপর হালকা কুয়াশা নেমে এসেছে। চাঁদের আলোয় স্রোত যেন রূপালি ঝিলিক দিচ্ছে। আহা, কত সুন্দর। সুন্দর, তবে তোমার চোখের আলোয় কম পড়ে যায়। সানভীর কথা শুনে আরুর বুক ধক করে উঠল। সেও ধীরে ধীরে সানভীর হাত নিজের হাতে নিল। তুমি আমার কাছে শুধু প্রিয় নও, আমার ভরসাও। এই কথাটা আমার জীবনের সেরা উপহার। সময় এগিয়ে যাচ্ছিল, কিন্তু সেই রাত যেন থমকে দাঁড়িয়েছিল। হঠাৎ আরুর ফোন বেজে উঠল। বাবার কল। রিসিভ করবে? হ্যাঁ, না করলে আরো সন্দেহ করবে। আরু ফোন কানে দিল। অন্য প্রান্ত থেকে গম্ভীর পুরুষ কণ্ঠ শোনা গেল। এত রাতে কোথায়? অফিসের কিছু কাজ ছিল, তাই দেরি হলো। সাবধানে থেকো, আর বেশি দেরি করো না। যত তাড়াতাড়ি পারো বাসায় চলে এসো। ঠিক আছে বাবা। ফোন কেটে যাওয়ার পর আরু কিছুক্ষণ চুপ করে থাকলো। কি হলো? বাবার চোখে আমি এখনো শুধু ব্যবসায়ী, কখনো কেবল মেয়ে হয়ে উঠতে পারিনি। তবে আমি আছি শুধু আমার আরুকে দেখার জন্য। এই কথার পর আরুর মুখে আবারও এক ফোঁটা হাসি ফুটল। রাত শেষে ভোর আসতে শুরু করলো। আকাশে পাখির ডাক শোনা যাচ্ছিল। তারা ব্রিজ থেকে শহরের দিকে ফিরল। সূর্য উঠছে, কিন্তু আমার মনে হচ্ছে রাত শেষ হয়নি। কারণ আমার রাতটা গল্পের মতো হয়ে গেছে। আর সেই গল্পের লেখক আমরা দুজন। গাড়ি ধীরে ধীরে আরুর বাসার কাছে পৌঁছালো। তোমার কাছ থেকে বিদায় নেওয়া আমার পক্ষে সবচেয়ে কঠিন কাজ। তবে বিদায়কে শুধু পুনর্মিলনের অপেক্ষা ভাবো। তোমার সাথে আবার দেখা হওয়ার অপেক্ষা কি আমি সহ্য করতে পারবো? তুমি পারবে, কারণ তোমার মতো আমিও তোমার অপেক্ষায় থাকবো। গাড়ি থামলো। আরু ধীরে ধীরে নামলো। বিদায়ের মুহূর্তে দুজনের চোখে ভিজে ওঠা জল টলমল করছিল, কিন্তু তারা হাসতে হাসতে হাত নাড়ল। সানভি বাসায় ফিরল, কিন্তু মনে হচ্ছিল তার শরীর এখানে হলেও মন পড়ে আছে আরুর কাছে। বিছানায় শুয়ে সে সারা রাতের প্রতিটি মুহূর্ত বারবার মনে করতে লাগলো। এই প্রেমকে আমি মরতে দেব না। আমি যদি ভেঙে পড়ি তবে সানভি একা হয়ে যাবে। এদিকে আরুও গাড়ি নিয়ে নিজের বাড়ির দিকে ফিরছিল। রাস্তা ফাঁকা, আকাশে ভোরের আলো ছড়িয়ে পড়ছে। তার মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল এক অদম্য শক্তি। যত ঝড় আসুক আমি সানভিকে আমার জীবনে রাখবো। সে শুধু আমার প্রেম নয়, আমার সাহস। এভাবেই ভোরের আলোয় দুজনের ভালোবাসা নতুন প্রতিজ্ঞা পেল। ভবিষ্যতের পথ কঠিন, চারপাশে অনেক বাধা, কিন্তু তারা দুজন জানতো একসাথে থাকলে সব জয় করা যায়। ভোরের আলো শহরের উপরে ছড়িয়ে পড়েছে। রাস্তার ব্যস্ততা ধীরে ধীরে বেড়ে উঠেছে। গত রাতের বৃষ্টির জল এখনো রাস্তায় পড়ে আছে। সানভি বিছানায় শুয়ে থেকেও ঘুমোতে পারল না। তার চোখে কেবল আরুর হাসি ঘুরে ফিরছিল। অন্যদিকে আরু গাড়ি নিয়ে বাড়ি ফিরে নিজের ঘরে বসে জানালা দিয়ে সূর্যের আলো দেখছিল, কিন্তু মন তখনও আটকে আছে গত রাতের প্রতিশ্রুতিতে। আজ অফিসে কিভাবে মুখোমুখি হব, মানুষ কি বলবে, কিন্তু আমি তো ওর প্রেমে পড়ে গেছি। এই সত্যি কেউ অস্বীকার করতে পারবে না।
অন্যদিকে আরও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাচ্ছিল। তার চোখে ক্লান্তি থাকলেও ঠোঁটে ফুটে উঠেছিল এক ধরনের জেদি হাসি। আরু, তোমার ভয় পাওয়া চলবে না। তুমি শুধু মালিক নও, একজন মেয়েও। আর সেই মেয়ে তার প্রেমকে নিজের শক্তি বানাবে। সকাল গড়িয়ে অফিসের সময় হলো। পুরো অফিসে ব্যস্ততা চলছে। কর্মচারীরা ফাইল সাজাচ্ছে, কেউ আবার ল্যাপটপে প্রেজেন্টেশনের প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সানভি ঢুকল। সবার সাথে সাধারণভাবে শুভেচ্ছা বিনিময় করলেও তার মন বারবার চলে যাচ্ছিল আরুর দিকে। আরে আরে, সানভিকে তো আজ ভীষণ ফ্রেশ লাগছে। কি ব্যাপার, কাল রাতে কি খুব ভালো কেটেছে নাকি? এমনি তো একটু বৃষ্টি হয়েছিল, তাই হয়তো সতেজ লাগছে। আজ দুপুরে বড় মিটিং আছে। টেন্ডারের ডকুমেন্টগুলো চূড়ান্ত করতে হবে। সবাই সতর্ক থাকবেন। কর্মচারীরা মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু সানভির দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য আরুর চোখ নরম হয়ে এলো। শুধু 1 সেকেন্ড, তারপর আবার পাথরের মতো শক্ত মুখ। দুপুরের মিটিংয়ে আগে আরু আর সানভি করিডোরের একে অপরের মুখোমুখি হলো। চারপাশে কেউ ছিল না। এত দূরে দাঁড়িয়েও না, মনে হচ্ছে তুমি অপরিচিত। অফিসে তো আমাদের সাবধান থাকতে হবে, সবাই দেখছে। আমি জানি, কিন্তু এই ভান করা আমার একদম ভালো লাগে না। ধৈর্য ধরো, আমরা পারবো। দুজনের চোখে অজানা দ্বন্দ্ব ফুটে উঠল। ভালোবাসা আর বাস্তবতার টানাপোড়েন। মিটিং শুরু হলো। বড় বড় বিনিয়োগকারীরা এসেছে। আরও দৃঢ় কণ্ঠে প্রেজেন্টেশন চালাচ্ছিলেন। তার পাশে সানভি নোটগুলো ঠিকঠাক সাজিয়ে দিচ্ছিল। সবাই আরুর আত্মবিশ্বাস দেখে মুগ্ধ, কিন্তু কেবল সানভি জানতো তার ভেতরে লুকানো অস্থিরতা। সত্যি অসাধারণ পরিকল্পনা। আপনার নেতৃত্বে কোম্পানি অনেক দূরে যাবে। ধন্যবাদ, তবে সবকিছুই আমাদের টিম ওয়ার্কের ফল। এই কথা শুনে সানভির বুক ভরে গেল গর্বে। সবার সামনে না হলেও সে জানতো এই স্বীকৃতিতে তারও অংশ আছে। মিটিং শেষে সবাই বেরিয়ে গেল। অফিস একটু ফাঁকা হলো। হঠাৎ আরুর ফোন বেজে উঠল। স্ক্রিনে বাবার নাম। হ্যালো বাবা। মিটিং কেমন হলো? ভালো হয়েছে, সবাই পরিকল্পনায় সন্তুষ্ট। ভালো, তবে মনে রেখো, ব্যবসায় কোনো দুর্বলতা চলবে না। ব্যক্তিগত জীবনে এমন কিছু করবে না যাতে কোম্পানির ইমেজ নষ্ট হয়। বাবার কথায় আরুর গলা শুকিয়ে এলো। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সানভি ঠিক তখনই ভেতরে ঢুকে পড়ল। আচ্ছা বাবা, পরে কথা বলবো। ফোন কেটে দিয়ে সে দ্রুত নোট সাজাতে শুরু করলো, যেন কিছুই হয়নি। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক। কিন্তু তার চোখের ভেতরের ভাঙন লুকোনো গেল না। অফিসের কাজ চলছিল স্বাভাবিকভাবে, কিন্তু ক্যান্টিনে সহকর্মীদের ফিসফাস শুরু হয়ে গেছে। দেখছো, আরু ম্যাম আর সানভি ভাইয়ের মধ্যে কেমন যেন একটা আলাদা বোঝাপড়া রয়েছে। বুঝতে পারছো না, এখানে শুধু অফিসের কাজের সম্পর্ক নেই। চুপ, কেউ শুনে ফেলবে। এইসব কথা ধীরে ধীরে পুরো অফিসে ছড়িয়ে পড়তে লাগলো। যদিও কেউ সরাসরি কিছু বলেনি, তবু নজরগুলো আরুকে অস্বস্তিতে ফেলছিল। বিকেলের দিকে আরু অফিসের কেবিনে একা বসে জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। ম্যাম, একটা ফাইল সাইন করতে হবে। এত ভদ্রতা কেন? বাইরের জন্য ভদ্রতা, ভেতরের জন্য ভালোবাসা। আরু এসে ফেললো, কিন্তু আবার সিরিয়াস হয়ে গেল। সবাই আমাদের নিয়ে কথা বলা শুরু করেছে। এটা সহজ হবে না সানভি। কথা বলুক, আমি ভয় পাই না। আমি চাই না আমার কারণে তোমার ক্যারিয়ার নষ্ট হোক। ক্যারিয়ারের চাইতে তুমি বেশি গুরুত্বপূর্ণ। মুহূর্তের জন্য তাদের চোখে আবারও সেই আগুন জ্বলে উঠল, যে আগুন সব বাধা অতিক্রম করার প্রতিজ্ঞা দেয়। সন্ধ্যার দিকে অফিস ছুটি হয়ে গেল। সবাই বেরিয়ে গেলেও আরু আর সানভি এখনো ভেতরে ছিল। আজকের দিনটা কেমন যেন ভারী ছিল। কিন্তু রাতের আকাশ এখনো আমাদের অপেক্ষায় আছে। আমি চাই আজ একটু নিরিবিলি কোথাও যাই। চলো, আমি জানি এক জায়গায় আছে শান্ত নির্জন। তারা একসাথে বেরিয়ে পড়ল। গাড়ি শহরের আলো পেরিয়ে ধীরে ধীরে নদীর ধারে এসে থামল। চারদিকে নীরবতা, কেবল জলের শব্দ আর দূরের জোনাকির আলো। জানো, আমি স্বপ্ন দেখি আমরা দুজন এইভাবে একদিন সব কোলাহল ছেড়ে দূরে চলে যাব। সেই স্বপ্ন একদিন বাস্তব হবে। যদি না হয়? তবে আমি বাস্তবকে স্বপ্নে বদলে দেব। আরুর চোখে পানি জমে উঠল, কিন্তু সেই পানি ছিল না দুর্বলতার, বরং ছিল গভীর ভালোবাসার প্রমাণ। রাত নেমে এলো। শহর তখন আলোয় জ্বলজ্বল করছে, কিন্তু নদীর ধারে দুজন বসে আছে চুপচাপ, শুধু হাত ধরে। তাদের নীরবতায় যেন হাজারের শব্দ লুকিয়ে আছে। আজ থেকে প্রতিটি দিনকে আমি তোমার জন্য যুদ্ধ হিসেবে দেখব।
আর আমি হব তোমার সৈনিক, তোমার পাশে। এভাবেই তারা নতুন এক প্রতিজ্ঞা করল। যত বাধাই আসুক তারা একসাথে দাঁড়াবে। পৃথিবী যতই প্রশ্ন তুলুক তাদের ভালোবাসা উত্তর হয়ে থাকবে। তোমার চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীতে আর কোনো ভয় নেই। ভয় আছে আরু, শুধু তুমি সেই ভয় ঢেকে রাখো। চারপাশে নীরবতা, দূরের আলো ঝাপসা হয়ে আসছে। হঠাৎ আরুর ফোন বেজে উঠল। স্ক্রিনে বাবার নাম। তার আবার বাবা? রিসিভ করো, আমি আছি। বুক কেঁপে উঠল। আরু ধীরে ধীরে ফোন ধরল। কোথায় আছো তুমি? রাত হয়ে গেছে। কোম্পানির কাজ গিয়ে এভাবেই সামলাও। বাবা আমি একটু বাইরে এসেছি। বাইরে? কার সাথে? আমি জানি তুমি সেই কর্মচারীর সাথে ঘুরছো। মনে রেখো, আমি এই সম্পর্ক মেনে নেব না। কোম্পানির ইমেজ ধ্বংস করতে আমি তোমাকে দেব না। আরও চোখে জল চলে এলো। সানভি তার হাত শক্ত করে ধরল। বাবা ও শুধু কর্মচারী নয়, ও আমার জীবনের মানুষ। চুপ। তুমি যদি সত্যি এই কোম্পানির দায়িত্ব নিতে চাও তাহলে আজ থেকে ওই ছেলের সাথে সব যোগাযোগ বন্ধ করবে, নাহলে তুমি আমার মেয়ে নও। ফোন কেটে গেল। চারপাশে আবার নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা যেন বিষের মতো। দেখলে বাবা, কখনোই আমাদের মেনে নেবেন না। আমি ভয় পাই না। যদি সারা পৃথিবী বাধা দেয় তবুও আমি তোমার হাত ছাড়বো না। কিন্তু বাবাকে হারানোর ভয় আমি কিভাবে সামলাবো? তুমি আমাকে হারানোর ভয় কিভাবে সামলাবে? কথার ভেতরে যেন ঝড় বইতে লাগলো। দুজনেই বুঝলো এই সম্পর্ক সহজ নয়। হয়তো সময়ই আমাদের উত্তর দেবে। সময়কে আমরা আমাদের মতো গড়ব। তুমি একা নাও, আমি আছি। রাত ঘনিয়ে এলো। নদীর ঢেউয়ের শব্দের সাথে মিশে যাচ্ছিল তাদের নিঃশ্বাস। সামনে কঠিন পথ, বাবার অস্বীকৃতি, সমাজের চাপ, সবকিছু একসাথে। কিন্তু সেই অন্ধকারের মাঝেও দুজনের চোখে জ্বলছিল প্রতিজ্ঞার আলো। সানভি, তুমি কি সত্যিই বিশ্বাস করো আমরা একসাথে এসব পারবো? বিশ্বাস করি না জানি, কারণ আমি তোমার চোখে সেই শক্তিটা দেখেছি। কিন্তু বাবা এত কঠোরভাবে মানা করলেন, মনে হলো যদি আমি তার কথা না শুনি তবে সব ভেঙে যাবে। আরও সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, লড়াইও। তোমার বাবার সম্মান আমরা হারাতে চাই না, কিন্তু আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে উনিও একদিন মেনে নেবেন। নদীর পাড়ে রাতের হাওয়া বইছে। বৃষ্টির সাপ এখনো ভিজে আছে চারপাশে। দুজনেই একে অপরের চোখে তাকিয়ে বুঝতে পারলো তাদের পথ সহজ নয়, কিন্তু ভালোবাসা থাকলে কোনো বাধাই অতিক্রম অযোগ্য নয়। জানো, তোমাকে ছাড়া আমার জীবন ফাঁকা। অফিসে তোমাকে না দেখলে যেন চারপাশ অন্ধকার হয়ে যায়। এত নাটকীয় কথা বলার দরকার নেই। আমি জানি তুমি আমার ছাড়া থাকতে পারবে না। চাইলে তুমি নিজেই স্বীকার করলে আমি তোমার প্রয়োজন। আমি শুধু বললাম। শুধু বললে না, তোমার চোখে সেটা দেখলাম। এত কাছে এসো না, কেউ দেখে ফেললে। রাতে নদীর ধারে কে আছে দেখার? শুধু চাঁদ আর তারা। আর আমরা কথার ফাঁকে দুজনের মাঝে নীরবতা নেমে এলো। সেই নীরবতা কথার চেয়েও জোরে বলছিল তারা একে অপরের জন্য তৈরি। সানভি আলতো করে আরুর হাত নিজের হাতে চেপে ধরলো। জানো, ছোটবেলায় আমি ভাবতাম আমার জীবন সব সময় শুধু কাজ আর দায়িত্বে ভরা থাকবে, বাবার মতো শক্ত হতে হবে। কিন্তু এখন তোমাকে পেয়ে বুঝেছি আসল শক্তি হলো কাউকে ভালোবাসা আর ভালোবাসা পাওয়া। তাহলে আমি তোমার শক্তি। আর দুর্বলতাও। একসাথে দুর্বলতা থাকাটাই আসল শক্তি। হঠাৎ পাশের রাস্তা দিয়ে গাড়ির হেডলাইট পড়লো। তারা দুজনে একটু সরে দাঁড়ালো। সময় অনেক রাত হয়ে গেছে। চলো বাসায় ফিরি। বাবা হয়তো আমাকে খুঁজছেন। উনি কি কিছু আন্দাজ করেছেন? জানি না, তবে উনি সব বুঝতে পারেন। আর যদি জেনে যান হয়তো খুব রাগ করবেন। যতই রাগ করুন, আমি তোমাকে ছাড়বো না। আমিও না। তারা ধীরে ধীরে রাস্তায় উঠলো। রাতের শহর নীরব, শুধু হাওয়ার শব্দ শোনা যাচ্ছে। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে নিজের নিজের ভেতরের ভয়গুলো দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিল। পরদিন সকাল, অফিসে আবার নতুন দিন শুরু হলো। টেবিলে কাজের কাগজপত্র ছড়ানো, কিন্তু সানভির চোখ খুঁজছিল শুধু একটাকেই, আরু। শুভ সকাল আরু। শুভ সকাল। ঘুম কেমন হলো? তোমার কথা ভেবে ঘুম এলো দেরিতে। একদিন ঠিক ঘুমের ওষুধ হয়ে যাব আমি। তুমি যদি আমার পাশে থাকো, কোনো ওষুধের দরকার হবে না। এভাবে দিনের শুরু হলো। কাজের ফাঁকে ফাঁকে দুজনের চোখাচোখি, মুচকি হাসি। অফিসের অন্যরা কিছু টের পেতেও শুরু করেছে।
তবে এখনো কেউ কিছু বলেনি। দুপুরের দিকে দোস্ত, কি ব্যাপার? মুখে এক ধরনের অন্যরকম আলো। কিছু না। কিছু না মানে? কিছু না মানে কিছু তো আছেই। বসের সাথে বেশি সময় কাটালে এরকমই হয়। তোমরা এসব ভাবছো কেন? আরে আমরা বন্ধু, চোখে চোখে সব বুঝি। সানভি লজ্জায় কিছু না বলে চুপ করে রইল, কিন্তু মনে মনে ভাবলো হয়তো খুব শিগগির তাদের প্রেম গোপন রাখা কঠিন হয়ে যাবে। অন্যদিকে আরুর বান্ধবীরাও তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করলো। আরু, তুই অনেক দিন পর এত হাসি মুখে দেখাচ্ছিস। আমি বাজি ধরতে পারি অফিসেই কেউ আছে। তোমরা সব সময় বাজে কথা বলো। বাজে না, সত্যি। তোর চোখে যা দেখি সেটা সাধারণ কিছু না। আরু হেসে কথাটা এড়িয়ে গেল, কিন্তু তার মনে হচ্ছিল আসলেই কি এত সহজে লুকানো সম্ভব। বিকেল গড়িয়ে সন্ধ্যা। আজকে একটু বের হবে? আবার ডেট? সব কিছুর নাম ডেট দিতে হবে নাকি? আচ্ছা, তবে বের হই। দুজনেই অফিসের কাজ সেরে শহরের বাইরে একটু শান্ত জায়গায় গেল। চারপাশে গাছপালা, বাতাস। একটা ছোট্ট বেঞ্চে বসে তারা একসাথে আকাশের দিকে তাকিয়ে রইল। জানো, আমি আমাদের ভবিষ্যৎ কল্পনা করি। কেমন ভবিষ্যৎ? একদিন একটা ছোট্ট ঘর হবে, যেখানে সকালে তুমি আমাকে চা এনে দিবে, আমি তোমার জন্য রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করব। সন্ধ্যায় আমরা হাঁটতে বের হব, হাতে হাত ধরে। আর হয়তো একদিন ছোট্ট একটা বাচ্চা আমাদের ডাকবে মা বাবা। তুমি না একেবারে আমাকে স্বপ্নে ভাসিয়ে দিচ্ছ। এই স্বপ্ন একদিন সত্যি করব। যদি বাবা না মানে? তখনও আমি প্রমাণ করব ভালোবাসা কোনো ভুল নয়। কথার মাঝেই বাতাসে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। দুজনেই বুঝলো সামনে যত বাধাই আসুক তারা একসাথে লড়বে। রাতের আকাশে তারা ঝলমল করছে, যেন ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আরও কাল রাতের কথা ভেবে এখনো মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছিলাম। তাহলে আজ রাতে আবার স্বপ্ন দেখাতে হবে নাকি? তোমার স্বপ্নে আমি ক্লান্ত হই না, বরং শক্তি পাই। দুজনের চোখাচোখি হলো। সেই দৃষ্টিতে লুকিয়েছিল অগণিত ভালোবাসা। ঠিক তখনই আরো ব্যাগ থেকে একটা ছোট্ট প্যাকেট বের করলো। এটা তোমার জন্য। কি আছে এতে? খোলো, দেখো। সানভি আস্তে আস্তে মোড়ক খুলল। ভেতরে একটা ছোট্ট গোলাপি রঙের চাবির রিং, তাতে দুটো ছোট্ট হৃদয়ের প্রতীক জোড়া লেগে আছে। এত সুন্দর। আমি চাই তুমি এটা সব সময় সাথে রাখো, যেন মনে করো আমি তোমার কাছেই আছি। তুমি না থাকলেও কি আমি তোমাকে ভুলতে পারবো? তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। তাহলে প্রমাণ করো তুমি সত্যিই আমার। তুমি চাইছো আমি কি করি? শুধু চোখ তুলে আমার দিকে তাকাও। সানভি চোখ তুলতেই আরো হঠাৎ তাকে কাছে টেনে নিল। দুজনের মাঝে কোনো ফাঁক রইল না। বাতাস থেমে গেল যেন। পরের মুহূর্তে ঠোঁটে ঠোঁট মিশে গেল। সেই চুম্বন ছিল একদিকে মিষ্টি, অন্যদিকে প্রতিশ্রুতিতে ভরা। এই কিছুদিন পরের ঘটনা। এর মাঝে তাদের দুষ্টু মিষ্টি স্বপ্নে ভরা ও আদুরে ভালোবাসে কিছুদিন কেটে গেল। সানভি হঠাৎ ফোন করে আরুকে বলল, আজ রাতে বাইরে বের হব, প্লিজ না করো না। হঠাৎ? একটা সারপ্রাইজ আছে। রাতে দুজন দেখা করলো। সানভি আরুকে নিয়ে গেল এক ছোট্ট রেস্টুরেন্টে। টেবিল সাজানো ক্যান্ডেল লাইটে, চারপাশে হালকা সুর বাজছে। এত সুন্দর করে কে সাজালো? আমি তোমার জন্য। তুমি জানো এসব আমার জীবনে কখনো ভাবিনি পাবো। আমি যাচ্ছি, তোমার সকল স্বপ্ন আমি পূরণ করব। তারা একসাথে ক্যান্ডেল লাইট ডিনার করলো। খাবারের ফাঁকে ফাঁকে হাত ছুঁয়ে রাখা, একে অপরের দিকে তাকানো, সবকিছু যেন সময়কে থামিয়ে দিল। জানো, আমি তোমার জন্য একটা নাম ঠিক করেছি। কি নাম? আমার সকাল, কারণ তুমি ছাড়া আমার সকাল শুরু হয় না। তাহলে তোমার নাম হবে আমার রাত, কারণ তুমি ছাড়া আমার রাত শেষ হয় না। এভাবেই তারা নিজেদের ভালোবাসার নতুন নতুন নাম আবিষ্কার করছিল। এর মাঝেই তারা প্ল্যানিং করে দুজন দুজনের সম্মতিতে কোর্টে গিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলে। তারপর দুজন অফিস ট্রিপের নাম করে হানিমুনে চলে যায়। এদিকে চলছিল তাদের সন্মিষ্ট ভালোবাসা। অপরদিকে কেউ জানতেই পারেনি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আরব পরিবার ও সানভির পরিবার জানে বিজনেসের কাজে তারা দেশের বাইরে গেছে। একদিন সকালে আরু সানভিকে চা বানিয়ে দিল, কিন্তু সে মজা করে গরম চায়ে আরুর আঙ্গুল ডুবিয়ে দিল। এই, তুমি কি করছো? ঘুম ভাঙানোর ওষুধ। তাহলে শাস্তি পাবে বলে আরু তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আরু লজ্জায় লাল হয়ে গেল। আরেকদিন তারা শহরের বাইরে একটা পার্কে গেল।
আরও খালি গায়ে শিশির ভেজা ঘাসে হাঁটছিল। আরও এসো না। তুমি একেবারে পাগল মেয়ে। পাগল হলে তোমার জন্যই। আরও হাত ধরে সানভির সাথে হাঁটল। সকালে সূর্য, শিশির ভেজা ঘাস, দুজনের হাসি, সব মিলিয়ে মুহূর্তটা যেন এক অনন্য প্রেম কাহিনী হয়ে উঠল। রাতে আবার অন্যরকম এক ঘটনা। সানভির মাথায় চাপলা আরুকে আদর করার ভূত। আরু, টাওয়েলটা দাও তো। আসছি। সে টাওয়াল নিয়ে গেল, কিন্তু টাওয়াল দেওয়ার আগেই আরুর হাত ধরে ভেতরে টেনে নিল। আরু অবাক হয়ে তাকালো। তুমি এটা কি করছো? একসাথে গোসল করলে সময় বাঁচবে। দুজনেই হেসে উঠল। তারপর ভেতরটা ভরে গেল কেবল ভালোবাসায়। মাঝে মাঝেই তারা সিনেমা দেখতে যেত। হলের ভিড়ের মাঝেও আরও আলতো করে সানভির হাত চেপে রাখত। আরও মাথা রেখে দিত সানভির কাঁধে। চারপাশের মানুষগুলো যেন অচেনা হয়ে যেত, শুধু দুজনের জগৎটাই সত্যি হয়ে উঠত। আরও মাঝে মাঝে ছোট ছোট গিফট আনতো। একদিন একটা চকলেট সানভির টেবিলে রেখে দিল। যখন তুমি অভিমান করবে তখন এটা খেয়ে মনে করবে আমি আছি। তুমি না থাকলে আমি বাঁচবো কিভাবে? আমি তো আছি সব সময়। এভাবেই তাদের প্রেম ধীরে ধীরে আরো গভীর হতে লাগলো। ভবিষ্যতের পরিকল্পনা, বাচ্চার নাম রাখা, লং ড্রাইভে যাওয়া, সবকিছুতেই তারা একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছিল। কিন্তু সব সুখের মাঝেই মনে হচ্ছিল এক ঝড় যেন সামনে অপেক্ষা করছে। আরু জানো, কখনো কখনো মনে হয় তোমাকে হয়তো আমি পেতে পারবো না। এমন কথা কেন বলছো সানভি? তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি, কিন্তু আমাদের দুই পরিবারের পার্থক্য। তোমাদের পরিবার এত বড় ধনী প্রভাবশালী, আর আমি তো সাধারণ এক অ্যাকাউন্টেন্ট। ভালোবাসায় ধনী গরিব লাগে না। আর আমার বাবা জানে তুমি কেমন মানুষ। দেখো, আমি বিশ্বাস করি একদিন সব ঠিক হবে। দুজনের সম্পর্ক তখনও গোপন ছিল সবার কাছে। তবে আরুষির মনে হচ্ছিল আর দেরি করা যাবে না। এক রাতে সাহস করে সে বাবার সাথে বিষয়টি শেয়ার করে। বাবা, আমি একটা কথা বলবো, তবে প্রতিশ্রুতি দিতে হবে, রাগ করবেন না। আরে আমার মেয়ের কথা শুনে রাগ করবো কেন, বলো দেখি। আমি সানভিকে ভালোবাসি। কথাটা শুনে জুয়েল প্রথমে অবাক হলেও মেয়ের চোখে সত্যিকারের ভালোবাসার দীপ্তি দেখে শান্ত হলেন। তাহলে তোমাদের দুজনের মধ্যে ব্যাপারটা সিরিয়াস? হ্যাঁ বাবা, আমি চাই না লুকোচুরি হোক, আর আমি চাই সংসার করতে, চিরদিন ওর সাথে থাকতে। জুয়েল সাহেব কিছুক্ষণ ভেবে নিলেন। সানভি ছেলেটাকে তিনি আগে থেকেই চিনতেন, কর্মঠ, ভদ্র আর সৎ। নিজের ভেতরেই সিদ্ধান্ত নিলেন এই ছেলেই মেয়ের জন্য যোগ্য। পরের দিনই তিনি সানভির বাবার সাথে দেখা করার ব্যবস্থা করলেন। এক বিকেলে শহরের পরিচিত এক রেস্তোরাঁয় মুখোমুখি বসে আছেন জুয়েল সাহেব আর শাহিন খন্দকার। দুজনেই চা হাতে নিলেন। কিছুক্ষণ নীরবতার পর জুয়েল মুখ খুললেন। খন্দকার সাহেব, আমি সরাসরি কথায় আসি। আমি চাই আপনার ছেলে আর আমার মেয়ে একসাথে সংসার করুক। আমি চাই ওদের বিয়ে হোক। শাহিন খন্দকার হঠাৎ চমকে উঠলেন। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর আস্তে আস্তে মাথা নেড়ে বললেন, মনে রেখো, কাজ আর সম্পর্ক গুলিয়ে ফেললে বিপদে পড়বে। জুয়েল সাহেব, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু আমাদের পরিবার আপনাদের পরিবার থেকে অনেক পিছিয়ে। আপনারা যেখানে আছেন সেখানে আমরা দাঁড়াতেও পারবো না। আমার ছেলে হয়তো আপনার মেয়েকে ভালোবাসে, কিন্তু সমাজের চোখ, মানুষের কথা। জুয়েল সাহেব শান্তভাবে শুনলেন, তারপর হাসি মুখে উত্তর দিলেন, খন্দকার সাহেব, মানুষের কথা বলে কি জীবন থেমে থাকবে? আমার কাছে সম্পদ, টাকা পয়সা এসব কোনো ব্যাপার না। আমি চাই আমার মেয়ে একজন ভালো মানুষের হাতে থাকুক, আর আমি জানি আপনার ছেলে সানভি সেই ভালো মানুষ। কথাগুলো শাহিন খন্দকারের হৃদয়ে গেঁথে গেল। তিনি বুঝলেন এটা শুধু মেয়ের বিয়ে নয়, এটা দুই পরিবারের মিলনেরও সুযোগ। অনেক ভেবে তিনি অবশেষে সম্মতি দিলেন। ঠিক আছে জুয়েল সাহেব, যদি আপনি এতটা নিশ্চিত হন তবে আমি রাজি। এই কথার পরই যেন দুই পরিবারের মধ্যে আনন্দের ঝড় বয়ে গেল। আরু আর সানভি যেন বিশ্বাসই করতে পারছিল না যে তাদের ভালোবাসা এত তাড়াতাড়ি পরিবার স্বীকৃতি পেল। দেখলে, আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। তুমি না থাকলে আমি কোনোদিন এতটা বিশ্বাস করতে পারতাম না আরু। এরপর শুরু হলো বিয়ের প্রস্তুতি। দুই পরিবার মিলে একসাথে আয়োজন করতে লাগলো। বাড়ি সাজানো, অতিথি তালিকা তৈরি, বিয়ের পোশাক বেছে নেওয়া, সবকিছু নিয়ে ব্যস্ত সময় কাটলো। ভাই, ভাবি তো তোমাকে একেবারে নিজের করে ফেললো। শুধু অফিসের হিসাব নয়, এখন সংসারের হিসাবও তোমাকেই মেলাতে হবে। বন্ধু বান্ধবের দুষ্টুমিতে সানভি একটু লজ্জা পেলেও মনের ভেতরে আনন্দে ভরে যাচ্ছিল। অন্যদিকে আরুষের বান্ধবীরাও পিছিয়ে রইল না।
আরু ভাবতেই পারছি না তুই সত্যি বিয়ে করে ফেলেছিস। আমাদের পার্টি দিতে হবে কিন্তু। আর শোন, বিয়ের পর সানভিকে নিয়ে আমাদের সামনে একদম লাজুক লাজুক অভিনয় করবি না, বুঝলি? বান্ধবীদের খুনসুটি আর হাসির মাঝে আরুষির মুখে ফুটে উঠল লাজুক হাসি। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন। শহরের অভিজাত এক কমিউনিটি সেন্টার ভরে গেল অতিথিতে। আলো, ফুল আর সুরের মেলবন্ধনে জমল বিয়ের আসর। সানভি পরল শেরওয়ানি, গায়ে গাঢ় রঙের শাল, আর পাশে দাঁড়ানো বন্ধুরা তাকে উৎসাহ দিচ্ছিল। অন্যদিকে আরুষি লাল বেনারসি শাড়িতে যেন স্বপ্নের রাজকন্যা হয়ে উঠল। তার মাথায় সোনার টিকলি, গলায় গয়না, ঠোঁটে লাজুক হাসি। তোমাকে আজ সত্যি অবিশ্বাস্য লাগছে আরু। তুমিও তো কম সুন্দর দেখাচ্ছে না সানভি। ইমামের উপস্থিতিতে কাবিন সম্পন্ন হলো। অতিথিদের করতালি আর উল্লাসে মুখরিত হলো চারদিক। সানভি আর আরুষি একে অপরের জীবনে চিরদিনের জন্য বাধা পড়ে গেল। বিয়ের পর নবদম্পতিকে ঘিরে আনন্দের বন্যা বয়ে গেল। কেউ মিষ্টি খাওয়াচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ আবার দুষ্টুমি করে নানা রকম মজা করছে। ভাই, এখন থেকে অফিসে কিন্তু তোমাকে বস ডাকা লাগবে। কেন? কারণ তুমি এখন বসের জামাই। সবাই হেসে উঠল। হাসির মাঝেই সানভি চুপিসারে আরুষির হাত ধরল। দুজনের চোখে চোখ পড়তেই তারা যেন ভুলে গেল চারপাশের কোলাহল। তাদের চোখে শুধু ভালোবাসা আর প্রতিশ্রুতির আলো। এভাবেই সানভি আর আরুষির জীবনে নতুন অধ্যায় শুরু হলো। একসাথে পথ চলার, ভালোবাসার আর রঙিন স্বপ্নে ভরা একটি অধ্যায়। ওঠো না সানভি, এত ঘুমালে কিন্তু অফিসের দেরি হয়ে যাবে। তুমি থাকলে অফিস ভুলেও মিস করা যায়। আজকে তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকবো। অফিস যাক না একদিন। না, তুমি এখন বসের জামাই। অফিস মিস করলে সবাই আমাকেই দোষ দেবে। বিয়ের পর কয়েকদিন কাটতেই তাদের সংসার ভরে উঠল খুনসুটি আর ভালোবাসার খেলায়। সকালে একে অপরকে ঘুম থেকে তোলার মধ্যে দিয়েই শুরু হতো প্রতিদিনের নতুন গল্প। এই নাও, ওঠার সময় হলো। হঠাৎ সে চায়ের কাপে সানভির আঙ্গুল ডুবিয়ে দিল। আরে আরু, আঙ্গুল পুড়ে যাবে যে। তাহলে ওঠো না, না হলে প্রতিদিন এইভাবেই জাগাতে হবে। তাহলে প্রতিদিনই চাই এই জাগানো। দুজনের হাসি আদর ভরা মুহূর্তগুলো এখন সংসারের আসল সৌন্দর্য হয়ে উঠেছিল। অফিসে গিয়েও তাদের দুষ্টুমি চলতে থাকলো। মিটিং এর সময় হঠাৎ সানভি ফাইল হাতে ঢুকতো। আরও ভান করতো যেন একদম সিরিয়াস। মিস্টার রহমান, রিপোর্টটা জমা দিচ্ছেন তো? জি ম্যাডাম, সব হিসাব ঠিক আছে। কিন্তু টেবিলের নিচে তারা দুজনেই লুকিয়ে লুকিয়ে হাত ধরে রাখতো। একে অপরকে চোখে চোখে মিষ্টি বার্তা পাঠাতো। একদিন অফিস শেষে, চলো আজকে সিনেমা দেখি। তুমি সিনেমা হলে? সবাই দেখবে বস আর অ্যাকাউন্টেন্ট একসাথে। আহা, আমরা কি চিরকাল লুকিয়ে থাকবো? তাছাড়া আমি চাই তোমার সাথে একদম সাধারণ মানুষের মতো সময় কাটাতে। তাই সেদিন তারা ভিড়ের মাঝে ঢুকে পড়ল। কোলাহলের ভেতরেও দুজন আলাদা একটা জগৎ বানিয়ে নিল। সিনেমা চলার সময় আরো চুপিসারে মাথা রাখলো সানভির কাঁধে, আর সানভি তার হাত ধরে রাখলো দৃঢ়ভাবে। এক রাতে, সানভি চলো না, আইসক্রিম খেতে যাই। অনেক দিন হলো রাস্তায় দাঁড়িয়ে কিছু খাওয়া হয়নি। এই রাত বিরাতে সবাই অবাক হবে। আমার কিছু যায় আসে না, আমি শুধু তোমার সাথেই চাই। তাই দুজন চুপি চুপি বেরিয়ে গেল শহরের এক কোণে দাঁড়িয়ে। দুজনের হাতে ভ্যানিলা আর চকলেট আইসক্রিম। একদিকে ঠান্ডা রাতের হাওয়া, অন্যদিকে ভালোবাসার উষ্ণতা। দেখো, তুমি না হলে জীবনটা কত ফাঁকা থাকতো। আমিও তো তোমাকেই ভেবেছিলাম প্রথম দিন। আজ সত্যিই মনে হচ্ছে স্বপ্ন সত্যি হয়েছে। জ্যোৎস্না রাতেও তারা প্রায়ই ছাদে উঠে আসতো। একে অপরের হাত ধরে ধীরে ধীরে হাঁটতো, ভবিষ্যৎ নিয়ে গল্প করত। আমাদের যদি কন্যা হয়, ওর নাম রাখবো আদিবা। আর ছেলে হলে রাখবো ঈশান। দুজনের স্বপ্নে ভবিষ্যৎ সাজতে লাগলো। মাঝে মাঝে আরু সানভিকে অবাক করে ছোট ছোট গিফট দিত। এক সন্ধ্যায়, চোখ বন্ধ করো। আবার কি সারপ্রাইজ? চোখ খুলতেই দেখলো হাতে একটা সুন্দর ঘড়ি। এটা তোমার জন্য। সময় যাই হোক, তুমি যেন সব সময় আমার সাথে থাকো। তুমি তো আমার সময়কেও সুন্দর করে দিলে। তাদের ভালোবাসা শুধু ঘরে সীমাবদ্ধ ছিল না। একদিন লং ড্রাইভে বেরিয়ে গেল দুজনে। গাড়ির জানালা দিয়ে বাতাসে চুল উড়ে যাচ্ছিল। আরও সানভির কাঁধে মাথা রেখে গান গাইছিল। এই পথ যদি না শেষ হয়। আমাদের পথ তো কখনোই শেষ হবে না আরু। সংসারের খুনসুটির মাঝেও ছিল ভালোবাসার উষ্ণতা। রান্নাঘরে আরও ব্যস্ত থাকলে সানভি গিয়ে তাকে জড়িয়ে ধরত। এই সানভি, আমি রান্না করছি, ছাড়ো। তুমি রান্না করো, আমি তোমাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখি। আবারও একদিন গোসলের সময় সানভি মজা করে আরুকে ডেকে বলল, আরু তোয়ালে দাও তো। সে আগের দিনের মতো
আবার আরও তোয়ালে নিয়ে ঢুকতেই হঠাৎ সানভি তার হাত টেনে ভেতরে নিল। দুজনের চোখের দুষ্টুমি আর পরক্ষণেই গোসলখানাটা ভরে গেল হাসি আর ভালোবাসায়। শীতের সকালে তারা খালি পায়ে শিশির ভেজা ঘাসে হেঁটে যেত। দুজনের হাত একসাথে ধরে একে অপরকে দেখে মনে হতো পৃথিবীটা শুধু তাদের জন্যই তৈরি। আমাকে কোলে নিয়ে যাও তো, দেখি কতটুকু শক্তি আছে তোমার। এই নাও। বলে আরুকে কোলে তুলে নিল। আরও হেসে হেসে তার গলা জড়িয়ে ধরল। আর সানভি মনে মনে প্রতিজ্ঞা করল চিরকাল তাকে এমনভাবেই আগলে রাখবে। প্রতিদিন অফিসে যাওয়ার আগে সানভি আরুর কপালে চুমু খেয়ে যেত। আবার ফিরে এসে প্রথম কাজ হতো তার কপালে আলতো চুমু দেওয়া। সে একটুখানি ছোঁয়াতেই দিনের সব ক্লান্তি মিলিয়ে যেত। নতুন সংসারের দিনগুলো এভাবেই ভরে উঠছিল ভালোবাসায়, আদরে, রোম্যান্সে আর স্বপ্নে। শোনো, আজকে কিন্তু অফিস শেষে আমাদের আউটিং আছে, ভুলে যেও না। আমি কি কখনো তোমার সাথে আউটিং ভুলতে পারি? তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে ঈদের মতো। বেশি বেশি মিষ্টি কথা বলো না, না হলে কিন্তু অফিসে গিয়ে সবাই বুঝে ফেলবে। তাহলে লুকিয়ে রাখবো, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। অফিসে গেলেও তাদের ভালোবাসার এখন গোপন কোনো রহস্য ছিল না। অনেকেই টের পেয়ে যাচ্ছিল, তবে দুজনেই প্রফেশনাল আচরণ বজায় রাখত। কাজের ক্ষেত্রে কখনো আবেগকে প্রভাবিত করতে দিত না। একদিন অফিসের ক্যান্টিনে, আরুষি, তুমি তো একদম উজ্জ্বল হয়ে উঠেছ। বিয়ের পর এত পরিবর্তন কেন? কি জানি, হয়তো নতুন জীবন মানুষকে বদলে দেয়। বদলটা কিন্তু একদম চোখে পড়ছে। হয়তো কেউ তোমার যত্ন নিচ্ছে খুব। পাশে বসা সানভি শুধু চুপ করে কফি খেলো, কিন্তু ঠোঁটের কোনো একরাশ হাসি ফুটে উঠল। অন্যদিকে সানভির বন্ধুরা, দেখ সোহেল, বিয়ের পর আমাদের সানভি একদম ভদ্রলোক হয়ে গেছে। আগে কতটা লাজুক ছিল, এখন তো দেখি কেমন আত্মবিশ্বাসী। আরে এটাই তো প্রেম আর সংসারের শক্তি। তবে আমাদের বন্ধু অফিস শেষে যে আর সিনেমা নাইট বা আড্ডায় আসে না, সেটা মানা যাবে না। আরে ভাই, আমি এখন আর একা নই, আমার সময় ভাগ হয়ে গেছে। বন্ধুরা হেসে উঠল। সবাই বুঝে গেল ভালোবাসা মানুষকে কেমন বদলে দেয়। একদিন সন্ধ্যায়, সানভি, আজকে আমাদের ঘরে ক্যান্ডেল লাইট ডিনার হবে, আমি সারপ্রাইজ রেখেছি। সত্যি? তাহলে আমি আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো। ঘরে ঢুকেই সানভি অবাক হয়ে গেল। চারপাশে মোমবাতির আলো, টেবিলে সাজানো খাবার, আরও নিজ হাতে রান্না করেছে সবকিছু। আরু, তুমি তো পুরো পৃথিবীটা এনে দিলে আমার জন্য। না, আমি শুধু তোমার পৃথিবীকে সুন্দর করে দিলাম। তারা মোমবাতির আলোয় গল্প করলো, হাসলো, মাঝে মাঝে হাত ধরে চুপ করে রইল। সানভি হঠাৎ উঠে গিয়ে আরুর পাশে বসে তাকে আলতো করে জড়িয়ে ধরলো। তুমি জানো, তোমার পাশে থাকলে মনে হয় আমি অসম্ভব জিতে যাচ্ছি। আমরা একসাথে থাকলেই সবকিছু সম্ভব হবে। সংসার মানেই শুধু রোম্যান্স নয়, ছোটখাটো ঝগড়াও থাকে। একদিন অফিস থেকে ফিরে সানভি ক্লান্ত হয়ে সোফায় শুয়ে পড়ল। আরও তখন একটু অভিমান করলো। সারাদিন অফিস করে এসেছো, কিন্তু আমার সাথে একটু কথা নেই। আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিতে দাও। ক্লান্ত হলে আমাকে তো বলতে পারো, আমি পাশে আছি। হঠাৎ নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর সানভি উঠে গিয়ে আরুর হাত ধরে বলল, শোনো, আমি চাই না তুমি কখনো মনে করো আমি দূরে সরে যাচ্ছি, শুধু একটু বিশ্রাম চাইছিলাম। আমার ভয় হয় তুমি একদিন হয়তো আমাকে অবহেলা করবে। না আরু, তোমাকে অবহেলা করার মতো শক্তি আমার নেই, তুমি আমার সব কিছু। এরপর দুজনের অভিমান ভাঙলো চুমুর ছোঁয়ায়। এভাবেই তারা শিখে নিচ্ছিল কিভাবে ঝগড়া শেষে ভালোবাসা দিয়ে সবকিছু পূর্ণ করা যায়। এক রাতে, চলো না আজকে ছাদে বসে তারাগুলো দেখি। তারার চেয়ে সুন্দর তো তুমি, আমি কাকে দেখবো? তুমি না একদিন আমাকে পাগল করে দেবে। দুজন হাত ধরে বসেছিল, আকাশ ভরা তারা দেখে ভবিষ্যতের কথা বলছিল। আমাদের সংসার বড় হলে তুমি চাইবে আমাদের বাচ্চা ছেলে হোক নাকি মেয়ে? যেই আসুক, ওকে আমি তোমার মতো হাসি খুশি বানাতে চাই। তাহলে ঠিক আছে, আমাদের সংসার হবে ভালোবাসায় ভরা। ধীরে ধীরে পরিবার থেকেও আসতে লাগলো আনন্দ। জুয়েল আর সুমনা প্রায়ই আসতো মেয়ে জামাইয়ের খোঁজ নিতে। আর শাহিন খন্দকার নিজের ছেলে সংসারে শান্তি দেখে গর্বে পড়ে যেত। একদিন রুহানা বেগম বললেন, শানভি, তোমার বাবা যতই বলুক, আমি জানতাম তুমি ভালো স্ত্রী পাবে। আরুষি তো আমাদের ঘরকে আলোর মতো ভরে দিয়েছে। এই প্রশংসা শুনে আরুর চোখ ভিজে গেল। মনে হলো সে সত্যি নিজের জায়গা করে নিয়েছে এই সংসারে। বন্ধু বান্ধবীরাও প্রায়ই আসতো, আড্ডা জমতো, হাসি আনন্দে ভরে যেত ঘর। সুমি মজা করে বলল, আরে আরু, তোমার এত রোমান্স করো,
আমাদেরকেও তো শিখতে হবে। হ্যাঁ, একটা ওয়ার্কশপ খুলে ফেলো, নাম দাও লাভ অ্যান্ড লাইফ উইথ আরু সানভি। সবাই এসে উঠল। এভাবেই সংসার, অফিস, বন্ধু আর পরিবার সবকিছুর ভেতর দিয়ে সানভি আর আরুর ভালোবাসা দিন দিন আরো গভীর হয়ে উঠছিল। প্রতিটি মুহূর্তে তারা প্রমাণ করছিল ভালোবাসা মানেই একসাথে থাকা, প্রতিদিন নতুন করে একে অপরকে খুঁজে পাওয়া। শোনো, আজ শুক্রবার, অফিস বন্ধ তাই না? চলো না কোথাও একটু ঘুরে আসি। কোথায় যাবে? একটা লং ড্রাইভে, অনেকদিন আমরা বাইরে ঘুরতে যাইনি। আরো চোখ চকচক করে উঠল খুশির আলো। দুজনেই গাড়িতে উঠল। ভোরের ঠান্ডা হাওয়া, ফাঁকা রাস্তা আর দুজনের প্রাণ খোলা হাসি, সব মিলিয়ে লং ড্রাইভটা হয়ে উঠল অন্যরকম। গাড়ির ভিতরে তুমি জানো, এই হাওয়ার সাথে তোমার হাত ধরা, জানলার বাইরে তাকানো, সব মিলিয়ে মনে হচ্ছে স্বপ্নের মতো। তুমি পাশে থাকলে সবকিছুই স্বপ্নের মতো লাগে। রাস্তার ধারে থেমে দুজন নামলো। শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটতে হাঁটতে একে অপরের হাত ধরেছিল। হঠাৎ আরু হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। সানভি তাকে বুকে জড়িয়ে ধরে সামলে নিল। দুজনের চোখ চোখে আটকে গেল। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর দুজনেই হেসে উঠল। ফিরতি পথে গাড়ির ভেতরে আরু মাথা রেখে ঘুমিয়ে পড়ল সানভির কাঁধে। সানভি চুপচাপ গাড়ি চালালো, মাঝে মাঝে এক হাত দিয়ে আরু চুলে হাত বুলিয়ে দিল। ঘরে ফিরে এলো এক নতুন চমক। আরু ভেবেছিল লং ড্রাইভে সারপ্রাইজ, কিন্তু সানভির পরিকল্পনা আরো বড়। চোখ বন্ধ করো। আবার কি? চোখ বন্ধ করো, তারপর বলবো। সানভি চোখ বেঁধে তাকে নিয়ে এলো ঘরে। দরজা খুলতেই ঝলমল করে উঠল ঘর। ক্যান্ডেল লাইট, সাজানো ফুল, টেবিলে চকলেট আর কেক। এত আয়োজন কেন? আমার রানীর জন্য সারপ্রাইজ। শুধু জানাতে চাই, তোমার সাথে প্রতিদিনই আমার কাছে স্পেশাল। আবেগে ভেসে গিয়ে আরো সানভিকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ তারা শব্দহীন ছিল, শুধু নিঃশ্বাসের উষ্ণতা একে অপরের গায়ে লেগে থাকলো। পরদিন সকালে ঘটলো আরেক রোমান্টিক মুহূর্ত। আরু ভোরে উঠে রান্নাঘরে গিয়ে 2 কাপ চা বানালো। ধীরে ধীরে এসে সানভির পাশে বসে তার আঙ্গুল ধরে গরম চায়ের কাপে ছুঁয়ে দিল। আরে কি করছো? তোমাকে ঘুম থেকে রোমান্টিক ভাবে ওঠাচ্ছি। তুমি একদিন আমাকে পাগল করে ফেলবে। হাসতে হাসতে সানভি উঠে বসলো আর আলতো করে তার কপালে চুমু দিল। দিনটা শুরু হলো ভালোবাসার ছোঁয়ায়। অফিসে গেলেও এই প্রেম যেন সব সময় সঙ্গী ছিল। বিরতিতে লুকিয়ে লুকিয়ে কফি শেয়ার করা, একে অপরের দিকে তাকিয়ে ছোট্ট হাসি, সবকিছু যেন সম্পর্কটাকে আরো দৃঢ় করছিল। একদিন অফিস শেষে চলো না আজকে সিনেমা দেখি। সিনেমার চেয়ে তোমার চোখের দিকে তাকানোই আমার কাছে সিনেমা। আরে এসব কথা পরে বলো, আগে টিকিট কাটো। সিনেমা হলে গিয়ে দুজন পাশাপাশি বসলো। মাঝে মাঝে হাত ধরা, কাঁধে মাথা রাখা, হাসতে হাসতে ছোট্ট চুমু, সব মিলিয়ে রাতটা যেন জাদুকরি হয়ে উঠল। সংসারে এমন মুহূর্ত এলো যখন আরো অভিমান করত। একদিন রাতে, তুমি সারাদিন ব্যস্ত থাকো, আমার জন্য সময় রাখো না কেন? আর আমি কি ইচ্ছে করে করি? কাজ তো আছেই। আরু মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ সানভি এসে পিছন দিক থেকে আরুকে জড়িয়ে ধরলো। শোনো, তোমার জন্য আমার ভালোবাসা কখনো কমবে না। মাঝে মাঝে যদি একটু ব্যস্ত হয়ে পড়ি, মনে করো না আমি দূরে চলে যাচ্ছি। এই আলিঙ্গনে অভিমান ভেঙে গেল। দুজনে আবারও মিশে গেল একে অপরের ভালোবাসায়। তাদের সংসার এখন ভরা ভালোবাসা, রোম্যান্স আর স্বপ্নে। প্রতিদিন নতুন রঙে সাজানো। কখনো সকালে ঘুম থেকে উঠে কপালে চুমু খাওয়া, কখনো সন্ধ্যায় একসাথে হাঁটা, আবার কখনো রাতভর গল্প করা। একদিন লং ড্রাইভ শেষে বাড়ি ফেরার পথে সানভি বলল, জানো, আমি চাই আমাদের জীবন সবসময় এরকম থাকুক। হাসি, ভালোবাসা, একে অপরের সঙ্গ ছাড়া কিছুই চাই না। তাহলে প্রতিশ্রুতি দাও, যতদিন বেঁচে আছি আমরা একে অপরের পাশে থাকবো। প্রতিশ্রুতি দিলাম। গাড়ির ভেতর নিস্তব্ধতা নেমে এলো। শুধু তাদের নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। দিন শেষে তারা প্রমাণ করছিল, সংসার মানে শুধু দায়িত্ব নয়, বরং ভালোবাসা, রোম্যান্স, সারপ্রাইজ, ঝগড়া, অভিমান আর আবারও মিলন। এই ভালোবাসাই তাদের সম্পর্ককে করছে অটুট। এই রিপোর্টটা যদি আজকেই শেষ না করি, কাল মিটিংয়ে সমস্যা হয়ে যাবে। সকালবেলা মাল্টি ন্যাশনাল কোম্পানির বিল্ডিং এর বিশাল কাচের জানালা দিয়ে আলো এসে পড়েছে অফিস ফ্লোরে। সবার মতো ব্যস্ত ভঙ্গিতে নিজের কাজে মগ্ন সানভি রহমান। সাধারণ পোশাক, কিন্তু ভেতরে আত্মবিশ্বাসের ছাপ। সে এখানে অ্যাকাউন্টেন্ট অফিসার হিসেবে যোগ দিয়েছে বছরখানেক হলো। কাজের প্রতি তার সততা ও মনোযোগ তাকে বাকিদের চোখে আলাদা করে তুলেছে। হঠাৎ পাশ দিয়ে হালকা পারফিউমের ঘ্রাণ ভেসে এলো।
সানভি এক মুহূর্তের জন্য মাথা তোলে। সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন কোম্পানির মালিক আরুষি আয়ান। গুড মর্নিং সানভি। গুড মর্নিং ম্যাম। সানভির গলায় হালকা কাঁপুনি। কোম্পানির মালিককে সরাসরি সম্বোধন করার অভ্যাস তার খুব একটা নেই, কিন্তু আরুষি অন্যদের মতো কড়া আচরণ করেন না। তার হাসিতে এক ধরনের আন্তরিকতা মিশে থাকে। আজ মিটিং এর জন্য ফাইলগুলো প্রস্তুত তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে, শুধু একটা ডকুমেন্ট চূড়ান্ত করে সই করাতে হবে। ভালো, তুমি সত্যিই দ্রুত কাজ করো। চেষ্টা করি ম্যাম। কথাগুলো সাধারণ হলেও দুজনের চোখে অজানা এক ঝিলিক। অফিসে অনেকেই ছিল, কিন্তু সেই মুহূর্তে যেন আলাদা হয়ে দাঁড়ালো। দুপুরের বিরতিতে সানভি, আজকাল দেখছি ম্যাডাম তোমার দিকেই বেশি তাকায়। হ্যাঁ রে, আমাদের সানভি সাহেবের বউ কিনা। তোমরা যা তা বলো না, উনি আমাদের বস। সম্মান দেখানো ছাড়া কিছু নয়। সম্মান নাকি অন্য কিছু? বন্ধুরা মজা করলেও সানভির ভেতরে কেমন যেন ধক ধক করছিল। আমাদের ভালোবাসে আবার কারোর নজর লেগে যাবে না তো? বিকেলে অফিস ফ্লোরে কাজের চাপ একটু কমেছে। সবার দৃষ্টি ল্যাপটপে। আরুষি হালকা পায়ে ঘুরে ঘুরে কর্মীদের কাজ দেখছেন। হঠাৎ তিনি সানভির ডেস্কে দাঁড়ালেন। তোমার কাজের ধরনটা আমার ভালো লাগে। ধন্যবাদ ম্যাম। ভয় পাও কেন? আমি তো শুধু সত্যিটাই বললাম। আসলে আপনার প্রশংসা পাওয়াটা অনেক বড় ব্যাপার। তাহলে কি আমি প্রতিদিন প্রশংসা করব? সেটা শুনতে ভালো লাগবে, কিন্তু অফিসের অন্যরা হয়তো ভিন্ন কিছু ভাববে। ওরা ভাবুক, আমি তো জানি আমি কি চাই। সানভি আর কিছু বলল না, শুধু মাথা নিচু করে কাজ চালিয়ে গেল। কিন্তু বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি তৈরি হলো। সন্ধ্যা, অফিস শেষে লিফটের সামনে। আজকে তুমি একটু দেরি করছো? কিছু হিসাব মিলাতে হয়েছিল, এখন বের হচ্ছি। আমি যদি বলি একটু হাঁটতে যাই? হাঁটতে এই সময়ে? হ্যাঁ, শহরের আলোয় হাঁটা আমার ভালো লাগে, তবে একা হাঁটতে ইচ্ছে করছে না। আমি মানে? শুধু হাঁটতেই তো বললাম, তাতে কোনো ভুল নেই। কিছুক্ষণ চুপ করে থেকে সানভি রাজি হলো। দুজন একসাথে বের হলো অফিস বিল্ডিং থেকে। পথে দেখেছো শহরের আলো কেমন ঝলমল করছে? প্রতিদিনই দেখি, কিন্তু আজ ভিন্ন লাগছে। হয়তো আমার সাথে বলে। তুমি আছো বলেই তো আমার পৃথিবী সুন্দর। দুজনের পায়ের শব্দে মিশে গেল শহরের শব্দের সাথে। মনে হলো যেন পৃথিবীতে শুধু ওরাই আছে। কফি শপে ঢুকে তুমি জানো আমার ছোট ছোট কত স্বপ্ন ছিল, সেসব স্বপ্ন পূরণ হয়েছে শুধু তোমার জন্য। আমি সারা জীবন এভাবে তোমার পাশে থেকে তোমার সব ইচ্ছে পূরণ করতে চাই। তুমি আছো বলেই আমার জীবন রঙিন হয়ে উঠেছে। শুধু রঙিন নয়, রংধনুর 7 রঙে রাঙিয়ে দিতে চাই পুরো তোমাকে। তুমি না পাগল একটা। কেউ কাউকে এভাবে ভালোবাসতে পারে? তোমার ভালোবাসা না পেলে জানতাম না। আমি তো এক সাধারণ অ্যাকাউন্টেন্ট অফিসার। ঠিক সেই সাধারণত্ব আমাকে টানে। তানভি নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। বুকের ভেতর ধীরে ধীরে ভালোবাসা বাড়তে থাকলো। রাত বাড়তে লাগলো, বাইরে হালকা বাতাস, চারপাশে নিস্তব্ধতা। যদি আমি বলি আমি তোমাকে নিয়ে প্রতিদিন ঘুরতে চাই, তুমি কি উত্তর দেবে? আমি তো চাই তুমি আমার কাছে সকল আবদার প্রকাশ করো। হ্যাঁ, আমার সেই মহারাজ, আপনার কাছে আমি সব আবদার রাখার হিম্মত পাই। আমি জানি না এভাবে সবসময় তোমাকে খুশি রাখতে পারবো কিনা, তবে আমি সবকিছু কাটিয়ে হলেও তোমার জন্য ভালোবাসা এনে দিব। কখনো কখনো ব্যস্ততা ও কাজের চাপেও সময় অনেক কিছু করতে বাধা দেয়, কিন্তু তুমি আমাকে কখনো অবহেলা করবে না, তা আমি জানি। সেই মুহূর্তে তাদের চোখের মিলন হলো। কোনো কথা ছিল না, শুধু নিঃশব্দে একে অপরের হৃদয়ের ধ্বনি শুনছিল। সকালবেলা সানভি, উঠে যাও তো, আজকে তোমার মিটিং আছে, মনে আছে তো? মিটিং থাকুক, কিন্তু তোমার এই মিষ্টি মুখটা দেখতে না পেলে কোনো মিটিংয়েই ভালো লাগবে না। সানভি হঠাৎ আরুকে কাছে টেনে নেয়, চাদরের ভেতরে জড়িয়ে ধরে। আরু লজ্জায় হাসতে হাসতে তার বুকে মুখ লুকিয়ে ফেলে। এরপর দিন সানভি আরুর জন্য একটা চমক রাখলো। গত রাতেই সে রান্নাঘরে গিয়ে আরুর পছন্দের প্যানকেক বানানো শিখে নিয়েছিল ইউটিউব দেখে। সকালে ঘুম ভাঙতেই গরম কফি আর মাখন দেওয়া প্যানকেক নিয়ে হাজির হলো আরুর সামনে। তুমি এইসব কবে শিখলে? ভালোবাসলে সব শেখা যায়, তোমার হাসিটা দেখার জন্যই। আরু মুগ্ধ হয়ে সানভিকে জড়িয়ে ধরে। অফিস থেকে ফেরার পথে সানভি হঠাৎ আরুর চোখ বেঁধে দিল। এই কি হচ্ছে বলো তো? চমক ছাড়া প্রেমে মজা কোথায়? সানভি আরুকে নিয়ে গেল শহরের বাইরে এক নিরিবিলি জায়গায়। সেখানে ফুলে ভরা একটা বাগান, মাঝখানে ছোট্ট টেবিল সাজানো, ক্যান্ডেল লাইট, হালকা মিউজিক। সানভি, তুমি না একেবারে পাগল, এইরকম সারপ্রাইজ তুমি দাও কিভাবে?
আমি শুধু চাই তুমি প্রতিটা মুহূর্তে মনে রাখো তুমি আমার সবচেয়ে প্রিয়। দুজন ধীরে ধীরে ক্যান্ডেল লাইট ডিনার শুরু করলো। মাঝে মাঝে সানভি পিছন থেকে শাহরুখকে জড়িয়ে ধরে, কানে ফিসফিসিয়ে বলে, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আরও হেসে তার ঠোঁটে চুমুক খায়। শীতের সকালে শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটছিল দুজন। চারপাশে কুয়াশা, সূর্যের কোমল আলো। জীবনটা যদি সব সময় এরকম থাকতো। থাকবেই, কারণ আমি প্রতিটা শীতে তোমার হাত ধরে হাঁটবো। হঠাৎ আরও পা পিছলে যায়। সানভি তাড়াতাড়ি তাকে ধরে ফেলে। দুজন চোখে চোখ রাখতেই সময় থমকে দাঁড়ায়। আরও হেসে বলে, আমার হিরো। আরেকটা মজার ঘটনা হলো, একদিন অফিস শেষে সানভি ইচ্ছে করে আরুর উপর হালকা অভিমান দেখালো। বলল, আজ সারাদিন তুমি আমাকে একটা কথাও ঠিক মতো বলনি। আচ্ছা তাহলে শাস্তি দাও, কি শাস্তি চাই? একটা লম্বা ড্রাইভ, শুধু আমরা দুজন। সেদিন রাতে তারা গাড়ি নিয়ে শহরের বাইরে বের হলো। রেডিওতে হালকা গান বাজছিল, হাওয়ায় আরুর চুল উড়ছিল। সানভি এক হাতে স্টিয়ারিং, আরেক হাতে আরুর হাত শক্ত করে ধরে রেখেছিল। আকাশে পূর্ণিমার আলো, চারপাশে নিস্তব্ধতা, সব মিলিয়ে মুহূর্তটা একেবারে সিনেমার মতো হয়ে উঠল। একদিন আরও অসুস্থ হয়ে পড়ল, জ্বর নিয়ে বিছানায় শুয়ে আছে। সানভি অফিস মিস করে, বরং সারাদিন তার পাশে বসে রইল। রান্নাঘরে গিয়ে নিজ হাতে খিচুড়ি রান্না করলো। তুমি না হলে আমি কি করতাম? আমি আছি তো, আমার ভালোবাসা তোমাকে কখনো একা থাকতে দেবে না। সানভি চামচে করে তাকে খাওয়াচ্ছে, মাঝে মাঝে ঠোঁটে চুমু খেয়ে বলছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমরা আবার লং ড্রাইভে যাব। আরও চোখ বন্ধ করে তার বুকে মাথা রাখলো। তাদের এই সংসার কেবল রোমান্সেই সীমাবদ্ধ ছিল না, বরং বন্ধুত্বও ছিল ভরপুর। মাঝে মাঝে দুজন একসাথে রান্নাঘরে ঢুকে যেত। আরও রান্না করত, সানভি সাহায্য করার নামে শুধু তাকে জড়িয়ে ধরতো, আদর করতো, দুষ্টুমি করত। তুমি রান্নায় সাহায্য করতে আসো না আদর করতে? দুটোই, তবে আদরটাই আগে। এমন দুষ্টুমিতে রান্না করতে করতেই তাদের হাসিতে পুরো ঘর ভরে যেত। দিনগুলো এগিয়ে যাচ্ছিল, কখনো ছোটখাটো অভিমান, কখনো ছোট্ট গিফট, কখনো সারপ্রাইজ। সব মিলিয়ে তাদের সংসার হয়ে উঠল ভালোবাসার এক আশ্রয়। সানভি প্রতিদিন অফিসে যাওয়ার আগে আরুর কপালে চুমু খেয়ে বের হতো, আর অফিস থেকে ফিরেই আবার কপালে চুমু দিয়ে বলতো, তোমাকে ছাড়া আমার দিন অসম্পূর্ণ। আরও প্রতিদিন মনে মনে ভাবত, জীবনে সানভিকে পেয়ে সে কতটা ভাগ্যবতী। এইভাবেই তাদের প্রেম, দুষ্টুমি, রোম্যান্স আর ভালোবাসায় ভরা সংসার যেন এক পরিপূর্ণ ছবির মতো হয়ে উঠল। সানভি, আজকে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। সারাদিন শুধু কাজ আর কাজ, এখন শুধু আমি। ও তাই নাকি? তাহলে কাজের থেকে তুমি বেশি গুরুত্বপূর্ণ বুঝি। বেশি না, সবচেয়ে বেশি। রাতে বাড়ির বারান্দায় চাঁদের আলো ঝরছে, চারপাশে নীরবতা, শুধু দূরে হালকা বাতাসের শব্দ। তাদের সংসার এখন রঙিন হয়ে উঠেছে। অফিসের ব্যস্ততা আর দিনের ক্লান্তি শেষে তারা দুজনেই খুঁজে নেয় একে অপরের চোখে শান্তি। জানো, আমার দিনের সব ক্লান্তি মুছে যায় শুধু তোমার হাসি দেখলেই। তাহলে আমি না হাসলে? অসম্ভব, তোমার হাসি ছাড়া আমি বাঁচবো কিভাবে? আমি শুধু তোমার জন্যই হাসি সানভি। কথার মাঝেই সানভি হঠাৎ তাকে জড়িয়ে ধরল। আরও প্রথমে অবাক হলেও কিছুক্ষণ পর গলা জড়িয়ে মাথা রাখলো তার বুকে। দুজনে নিঃশ্বাস মিশে যাচ্ছিল একে অপরের সাথে। তুমি কি জানো, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। আমিও না, তুমি আমার অভ্যেস হয়ে গেছো। কিছুক্ষণ পর আরও আলতো করে সানভির গালে চুমু দিল। সানভি মুচকি হেসে তার চিবুক ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। রাতের নীরবতা ভেঙে গেল ভালোবাসার মায়ায়। জানো, আজকে কিন্তু আমি আইসক্রিম খাবো, এখনই। এই রাতে? হ্যাঁ, এখনই চাই। আরুর জেদের কাছে হার মানল সানভি। বাইক বের করে দুজনে গেল কাছের দোকানে। রাস্তায় বাতাসে আরুর চুল উড়ছিল। সে হেলমেট খুলে হাসতে হাসতে মাথা সানভির কাঁধে ঠেকালো। এই মুহূর্তটা যেন থেমে যায় সানভি। চাইলে আমি থামিয়ে রাখবো। আইসক্রিম খেতে খেতেই তারা পার্কে বেঞ্চে বসলো। সানভি এক চামচ তুলে আলুর মুখে দিল, আরও এসে একইভাবে তার মুখে দিল। এই ছোট ছোট মুহূর্তই তাদের ভালোবাসাকে গভীর করে তুলছিল। আমাদের ভবিষ্যৎ নিয়ে ভেবেছো? ভেবেছি একটা ছোট্ট বাড়ি, বাগান, আর আমাদের বাচ্চারা খেলবে সেখানে। বাচ্চার নাম ভেবেছো? সে তো আমরা আগেই ভেবে রেখেছিলাম। তুমি সব ভেবে রেখেছো? ফেরার পথে হঠাৎ একবার ধাক্কা খেল দুজনে। আরও পড়ে যাওয়ার আগে সানভি তাকে শক্ত করে ধরে ফেলল। চোখে চোখ পড়তেই তারা আবারও হারিয়ে গেল ভালোবাসার গভীরতায়। এমন মুহূর্তে আমি চাই সময় থেমে যাক। তাহলে থামাও, আমি রাজি। বাসায় ফিরে আসতেই আরও হঠাৎ অভিমান করলো।
কারণ সানভি তার জন্য ফুল আনেনি। সানভি কিছু না বলে দ্রুত বের হয়ে গেল। আধ ঘন্টা পর ফিরে এলো একগুচ্ছ গোলাপ হাতে। মাফ চাই রানী, তোমাকে ছাড়া পৃথিবী অর্থহীন। এবার মাফ পেলেন। সকালে আরও উঠে দেখে রান্নাঘর থেকে ভেসে আসছে কফির গন্ধ। সানভি নিজেই রান্না শেষ করে কফি বানিয়ে তাকে বিছানায় এনে দিল। গুড মর্নিং ম্যাডাম। তুমি কি আমার স্বপ্ন নাকি বাস্তব? দুটোই। আরও কফিতে চুমুক দিতেই সানভি মজা করে তার আঙ্গুলে কাপে ডুবিয়ে দিল। আরও কফিতে চুমুক দিতেই সানভি মজা করে তার আঙ্গুল কাপে ডুবিয়ে দিল। আরও চমকে উঠে সানভিকে মৃদু খুশি মারল। দুজনের হাসি ঘর ভরিয়ে দিল। দিনের বেলা অফিসে গিয়ে কাজের ফাঁকে তারা লুকিয়ে লুকিয়ে চোখাচোখি করত। বন্ধুরা মাঝে মাঝে টিস করত। আরও লজ্জায় মাথা নিচু করে ফেলত, কিন্তু সানভি গর্ব নিয়ে তাকিয়ে থাকতো তার দিকে। সন্ধ্যায় বাসায় ফিরে তারা মোমের আলোয় ডিনার করলো। চারপাশ নিস্তব্ধ, শুধু ক্যান্ডেলের আলোয় তারা একে অপরের হাত ধরে ভবিষ্যতের গল্প সাজালো। আমি চাই তোমার সাথে বুড়ো হতে। আমি চাই তোমার সাথে চিরকাল বাঁচতে। এক সময় তারা বের হলো খালি পায়ে হাঁটতে। হাতে হাত ধরে কাঁধে মাথা রেখে তারা বুঝতে পারলো ভালোবাসা আসলে ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। তুমি যদি না থাকতে আমি আজও একা থাকতাম। আমি আছি বলেই তো তুমি আমার। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। কখনো সিনেমা দেখা, কখনো লং ড্রাইভ, কখনো হঠাৎ সারপ্রাইজ। আবার কখনো রান্নাঘরে সানভি আরোকে জড়িয়ে ধরতো শুধু একটা বাহানা, তাকে আরো বেশি ভালোবাসার জন্য। আবারও একদিন আরো অসুস্থ হয়ে পড়লো। সানভি অফিস বাদ দিয়ে পুরো দিন তার সেবা করলো, খাবার বানালো, ওষুধ খাওয়ালো, আর বারবার কপালে চুমু দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি খুব ভাগ্যবতী সানভি। ধীরে ধীরে রাত নেমে এলো। জানালা দিয়ে জ্যোৎস্না ভেতরে আসছে। দুজনে একসাথে বসে হাত ধরে আকাশের দিকে তাকিয়েছিল। জানো, আজ যদি পৃথিবী শেষই হয়ে যায় আমি তবুও খুশি, কারণ আমি তোমাকে পেয়েছি। পৃথিবী শেষ হলেও আমি তোমাকে ছাড়বো না। চাঁদের আলোয় তাদের চোখে চোখ পড়ল। সানভি আলতো করে আরোর মুখে হাত রেখে ঠোঁটে চুমু দিল। সেই চুমুর ভিতরে লুকানো ছিল হাজারো প্রতিশ্রুতি, হাজারো স্বপ্ন। এভাবেই তাদের গল্প শেষ হলো না, বরং শুরু হলো এক নতুন অধ্যায়। ভালোবাসা, বিশ্বাস আর রোম্যান্সে ভরা এক জীবনের প্রতিশ্রুতি।